তো দেখো, তোমরা সবাই আশা করি ইলেকট্রনিক্স কিছুটা হলেও পড়েছো তো, ভালো হয়েছে বলো। বেসিক ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ফিজিক্স বেসিক কিছুটা তো হলেও জানা আছে। যারা আগের দিনে ক্লাস করেছো তারা তো এই ক্লাস অলরেডি হয়ে গেছে একবার, তাদের তো আইডিয়া আছে। যারা নতুন একদম ক্লাস শুরু করবে তাদের তো বলো। যারা একদম নতুন, ধরো প্রথমবার ক্লাসটা করছো, তাদের সেমিকন্ডাক্টর ফিজিক্স সম্বন্ধে কিছু আইডিয়া আছে তো? বলো, মাইক্রোফোন অন করতে হবে। ঠিক আছে, যারা নতুন ক্লাস করছো, ঠিক আছে। তো এটা আমাদের ওই অগ্নিপথ ব্যাচের ক্লাস ফার্স্টের এই ক্লাসটাতে আমরা বেসিক ইলেকট্রনিক্স এর বেশ কিছু জিনিস পড়বো, ঠিক আছে। এবার এখানে আমি আগের দিন এই ক্লাসটা অলরেডি নিয়েছি একবার, বাট যারা নতুন ছেলেপুলে ছিল তাদের একবার বলার জন্য চালু করছি এই ক্লাসটা আরেকবার। আর ওল্ড স্টুডেন্ট যারা ছিল তাদেরও আরেকবার করে রিভিশন হয়ে যাবে, কারণ এই পোর্শনটা অনেকে পড়েনি, ঠিক আছে। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে সলিউশন হবে আর কি। তো দেখো, সবার ফার্স্ট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই ক্লাসটা লাইভ থাকবে ইউটিউবে, ঠিক আছে। তো এটা 24 ব্যাচ আমাদের শুরু হচ্ছে এবং ইলেকট্রনিক্স দিয়ে ফার্স্ট ক্লাসটা চালু করছে, ঠিক আছে, 15 মে থেকে। তো এইটা আমাদের সিলেবাস ছিল, এসএসসি যে সিলেবাস এটা আছে, ঠিক আছে। আর আমরা যে ইলেকট্রনিক্সটা করবো সেই ইলেকট্রনিক্স এর মধ্যে এটা আমাদের পুরো সিলেবাস, ঠিক আছে। অ্যানালগ ইলেকট্রনিক্স এর পুরো সিলেবাস হচ্ছে এটা। এটা ছাড়াও আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স করবো, সেই সিলেবাসটা আলাদা থাকবে, আমি পরে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো বেসিক যে 3-4টে পয়েন্ট আমাদের জানতে হয় রিগার্ডিং সেমিকন্ডাক্টর, সেটা হচ্ছে আমরা আগের দিন পড়েছিলাম যে হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। প্রথমে আমরা যদি এই ফার্স্ট পেজটাকে একটু বাদ দিয়ে রাখি, ফার্স্ট পেজটাকে যদি আমি একটু বাদ দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। প্রথমত বলো, হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর। জেনারেল যারা পড়াশোনা করেছো তাদেরকে জিজ্ঞেস করছি, সবাই বলার চেষ্টা করো যে হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর। বলো ভাই সকল, মাইক্রোফোন অন করো, বলো সেমিকন্ডাক্টর কাকে বলবো, হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর। তো বেসিক কোশ্চেন হচ্ছে, আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্স করবো, তো সেক্ষেত্রে হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর, হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর, বলো কে বলতে পারবে? সেমিকন্ডাক্টর আমরা কাকে বলবো? নতুনরা বলবে, যারা নতুন জয়েন করবে তারা বলবে। বোকা থাকলে হবে না, বলতে হবে। হ্যাঁ, অরিন্দম, নতুন যারা জয়েন করেছে তাদের মধ্যে বলো। আচ্ছা, পুরোনোদের মধ্যে বলো সেমিকন্ডাক্টর কাকে বলবে। স্যার। হ্যাঁ বলো, বলো সন্দীপ, বলো সন্দীপ। Yes, শুরু sir. তো করতে হবে তোমাদেরকে, আমি তো শেষ করবো। The atomic structure of an element, the uh, outer of it has 4 valence electrons. ভ্যালেন্স ইলেকট্রন বাইরের পক্ষে 4টে থাকবে, ঠিক আছে। আর কিছু? Yes, sir. আর কিছু? ও বলতে চাইছে যে সেমিকন্ডাক্টর হচ্ছে সেই এলিমেন্ট গুলো যার আউটার মোস্ট অরবিটে 4টে ইলেকট্রন থাকে, ঠিক আছে। দ্যাট ইজ এ গুড পয়েন্ট। আর কিছু? It carries current under specific condition. এই হচ্ছে আমার স্টুডেন্ট, ঠিক আছে। আগে যারা ক্লাস করেছে স্পেসিফিক কন্ডিশনে কারেন্ট ক্যারি করবে। আর কেউ? বলো নিজের মতো করে, যার 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 যেটুকু আইডিয়া আছে, এগুলো বলে দিচ্ছে সেগুলো বাদ দিই, আর অন্য কোনো ভাবে যদি বলা যেতে পারে, আর অন্য কোনো ভাবে যদি বলা যেতে পারে।
দেখো এইখানে যে কথাটা বলা হয়েছে সেমি কন্ডাক্টর, সেমি মানে কি মাঝামাঝি, তাই না? তো ইট ইজ এন এলিমেন্ট হুইচ ইজ ইন বিটুইন কন্ডাক্টর এন্ড সেমি কন্ডাক্টর। তা তুমি বলতে পারো এমন একটা এলিমেন্ট, an element that is in between a conductor such as copper and an insulator such as glass. তো সেইটাকে আমরা কি বলবো? সেমিকন্ডাক্টর হিসেবে বলবো, তাই তো? সেমিকন্ডাক্টর জেনারেলি দুটো টাইপের হয়। ইট ইজ অফ টু টাইপস। কে বলবে বলো, কার কার জানা আছে? ইট ইজ অফ টু টাইপস, কি কি বলো? জেনারেলি সেমিকন্ডাক্টরস আর অফ টু টাইপস, কি কি বলো? স্যার এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিক। এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক এটা হচ্ছে বেসড অন ডোপিং কনসেন্ট্রেশন বা ডোপিং এর উপর, তাই তো? তো এটা তো ডোপিং এর উপর হলো। আর একটাকে বলে হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট সেমিকন্ডাক্টর। আমি আগের দিন বলছিলাম এটা সিঙ্গেল এলিমেন্ট সেমিকন্ডাক্টর। কোনগুলো? যেমন ধরো সিলিকন হয়ে গেল, জার্মেনিয়াম হয়ে গেল, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার সিঙ্গেল এলিমেন্ট সেমিকন্ডাক্টর। যেমন গ্রুপ 4 এলিমেন্টস যেগুলো পিরিয়ডিক টেবিলে গ্রুপ 4 এর মধ্যে থাকে, সেইগুলোকে আমরা সিঙ্গেল এলিমেন্ট সেমিকন্ডাক্টরের মধ্যে ফেলি। আর একটা হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর হয়ে থাকে, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর হয়ে থাকে। তো সেই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এক্সাম্পল কি হতে পারে? যেমন গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে যেগুলো থেকে তোমার এলইডি তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তো এগুলোর দুটো কম্বিনেশনে তৈরি করা হয়, মানে দুটো অ্যাটমের কম্বিনেশনে আমি তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি গ্রুপ 3 এর সাথে এন্ড গ্রুপ 5 কে একসাথে যদি মার্জ করি, ঠিক আছে? গ্রুপ 3 আর গ্রুপ 5 কে যদি আমি মার্জ করি, তাহলে আমরা এই এলিমেন্টটা পেতে পারি, ঠিক আছে? এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরটা পেতে পারি। অথবা যদি আমি গ্রুপ 2 নিই, গ্রুপ 2 এর সাথে গ্রুপ 6 এর এলিমেন্টকে যদি আমি মিশিয়ে যেটা কম্পাউন্ড তৈরি করি, তাহলেও কিন্তু এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর তৈরি করা যাবে, ঠিক আছে? তো জেনারেলি আমাদের প্রথমের দিকে যখন যে মেটেরিয়াল গুলো ব্যবহার করা হতো, সেখানে জেনারেলি জার্মেনিয়াম ব্যবহার করা হতো, কিন্তু পরে দেখা গেল যে সেমিকন্ডাক্টর ইজ মোর ইউজফুল, ঠিক আছে? এই সিলিকন ইজ মোর ইউজফুল, ঠিক আছে? তো সেই জন্য সেমিকন্ডাক্টরটাকে অনেক সময় সিলিকনের সিনোনিমাস হিসাবেও বলা হয়ে থাকে, ঠিক আছে? সেমিকন্ডাক্টরের সিনোনিমাস হিসাবে সিলিকনকেও ব্যবহার করা হয়ে থাকে। তো সিলিকনের একটা জেনারেল স্ট্রাকচার আমরা পড়বো, জেনারেল কিরকম দেখতে হয় আমরা সেটা পড়বো, ঠিক আছে? তো সেই ছবিটাকে একটুখানি ফাঁকিবাজি করে দিচ্ছি, ঠিক আছে? একটু ফাঁকি মেরে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে আমার কাছে সেই সিলিকনের স্ট্রাকচারটা। সিলিকনটাকে আমাকে দেখতে কিরকম হয়? ছবি কোথায় গেল? এই যে এইটা হচ্ছে আমার কাছে সেই সিলিকন স্ট্রাকচার। এবার এই যে সিলিকন স্ট্রাকচারটা রয়েছে, এই সিলিকন স্ট্রাকচারের মধ্যে দেখো দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে? এটা এরকম ভাবে ছবি রয়েছে। আমি আরেকটা ছবি আঁকছি টাইম পাস করার জন্য, ঠিক আছে? আরেকটা ছবি আমি আঁকছি টাইম পাস করার জন্য। ধরো এই সেন্টারে আমি 4টে অ্যাটম দেখাচ্ছি। এগুলো হচ্ছে টাইম পাস, ঠিক আছে? একটু টাইম পাস করে নিই, ছবিটা ভালো লাগবে দেখতে। তো এই সেন্টারে আমি এই 4টে করে অ্যাটম দেখাচ্ছি। এই 4টে করে +4 দিয়ে ইন্ডিকেট করছি, ঠিক আছে? দিস +4 ইন্ডিকেটস কি বলতে পারবে? এই So number of protons. প্রোটনস, ইয়েস, নাম্বার অফ প্রোটনস এখানে 4টে আছে, ঠিক আছে? নাম্বার অফ প্রোটনস এখানে 4টে। তাহলে নাম্বার অফ প্রোটনস যদি 4টে থাকে, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন কতগুলো থাকবে? 4টে থাকবে। এবার Yes, sir. সেই 4টে যে ইলেকট্রন রয়েছে, সেই 4টে ইলেকট্রন কিভাবে থাকবে? এরকম ভাবে থাকবে। একটা সিলিকনের ক্রিস্টাল ফর্ম হিসেবে থাকবে। এই যে 4টে ইলেকট্রন হয়ে গেল, এই যে 4টে ইলেকট্রন হয়ে গেল, এরকম ভাবে থাকবে।
মানে সিলিকনকে তুমি যদি দেখো নেচারে, সিলিকনকে তুমি যদি নেচারে দেখো, সেই নেচারে তাকে কিরকম ভাবে পারবে, এইরকম একটা ক্রিস্টাল ফর্মে পাবে, ঠিক আছে, এইরকম একটা ক্রিস্টাল ফর্মে পাবে। এই সিলিকন অ্যাটম গুলো একে অন্যের সঙ্গে বন্ডে পার্টিসিপেট করে রেখেছে। ঠিক আছে? এবার এইখানে যে ইলেকট্রন গুলো রয়েছে, এই ইলেকট্রন গুলোকে জেনারেলি বলা হয়, বলো কি ইলেকট্রন বলে? এই চারটে ইলেকট্রন যেগুলো দেখাচ্ছে এগুলোকে কি ইলেকট্রন বলে? ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, কারেক্ট। এই ইলেকট্রন গুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এবার এই ইলেকট্রন গুলো একে অন্যের মধ্যে যে বন্ড তৈরি করে তাকে কি বলে? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট। তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তাই তো? তো জেনারেলি আমরা দেখেছি সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাই, তাই না? ইনসুলেটরের মধ্যে কি বন্ড দেখা যায়? ইনসুলেটরের মধ্যেও কোভ্যালেন্ট বন্ড দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, কন্ডাক্টরের মধ্যে কি বন্ড দেখা যায়? মেটালিক। কন্ডাক্টরের মধ্যে মেটালিক বন্ড দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আর টোটাল যদি কত রকম ক্লাসিফিকেশন ধরা হয়, ঠিক আছে, যদি আমি ক্লাসিফিকেশনের ভিত্তিতে বলি, তো ক্লাসিফিকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে বন্ড জেনারেলি কত রকমের হয় আগের দিনের ক্লাস অনুযায়ী, যাদের আইডিয়া আছে বলো, চেষ্টা করো। কারণ মনে আছে কতগুলো বন্ড আমরা ভাগ করেছিলাম? স্যার একটা তো আয়নিক বন্ড। হ্যাঁ, তো বন্ড তুমি যদি ভাবো তাহলে বন্ডের ক্লাসিফিকেশন হিসেবে তাহলে আমি এই ছবি থেকে কি কি পেলাম? ছবি থেকে এই যে ইলেকট্রন গুলো পেলাম, দিস আর কল্ড অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রনস, ঠিক আছে। যদি সিলিকনের কথা বলি, সিলিকনের মধ্যে আমরা জানি এসআই এর কত হয়ে থাকে, 14 হয়ে থাকে, তাই তো, 14। তাহলে 1s2, 2s2, 2p6, তাই তো, 3s2, 3p2। তাহলে এই যে চারটে ইলেকট্রন, দিস আর মাই ভ্যালেন্স ইলেকট্রনস, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? এই যে চারটে ইলেকট্রন দেখিয়েছি এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এইবার এইখানে যে বন্ড যে তৈরি করেছে, এই বন্ডটা কি নেচারের? বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট ইন নেচার, দিস ইজ এ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে আমরা কি দেখিয়েছি? মাঝখানে আমরা নিউক্লিয়াস দেখিয়েছি, সিলিকন দেখিয়েছি, দিস ইজ দ্য সিলিকন অ্যাটম, সিলিকন অ্যাটম। এইবার বক্তব্য হচ্ছে কি, আমাদের জগতে যত রকম বন্ড আছে সেই বন্ড গুলোকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করে দেয়, ঠিক আছে। জেনারেলি দুটো ভাগ হয়, একটাকে বলে প্রাইমারি বন্ড, একটাকে বলে সেকেন্ডারি বন্ড। এবার প্রাইমারি বন্ডের মধ্যে তিন রকম বন্ডিং জেনারেলি হয়, একটাকে বলে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড, একটাকে বলে কোভ্যালেন্ট বন্ড, একটাকে বলে মেটালিক বন্ড। এবার এই যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আছে এগুলো জেনারেলি কিরকম? একটা ইলেকট্রন পুরোপুরি ভাবে অন্যকে ডোনেট করে দেয়, ঠিক আছে। ধরো NaCl হচ্ছে অ্যাটমটা, তার Na প্লাস হয়ে ভেঙে গেল আর Cl মাইনাস হয়ে গেল। Na অ্যাটম থেকে পুরোপুরি ইলেকট্রনটা রিলিজ করে দিল, Cl ইলেকট্রনটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করলো। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হয়? দুটো টাইপ হয়, একটা পোলার, একটা নন পোলার, ঠিক আছে। পোলার কোভ্যালেন্ট বন্ডের একটা এক্সাম্পল হচ্ছে H2, ঠিক আছে। এখানে ঘটনাটা কিরকম ঘটে? এই যে বন্ডে পার্টিসিপেট করা দুটো ইলেকট্রন রয়েছে, তারা ডিউ টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন, তারা অক্সিজেনের কাছে থাকে, ঠিক আছে। মানে দে আর অ্যাট্রাক্টেড বাই দি অক্সিজেন অ্যাটমস, ঠিক আছে। আর নন পোলারের ক্ষেত্রে তারা তাদের ইকুয়াল ডিস্টেন্সে থাকে, মানে হাইড্রোজেন টু হাইড্রোজেন বা ক্লোরিন টু ক্লোরিন যে কোভ্যালেন্ট বন্ড গঠন করে সেটার মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্সে থাকে, মানে দুজনের মধ্যে কোনো মানে নেই, কি বলবো, কোনো ভাগ ভুগ নেই কিছু, ঠিক আছে। মেটালিক বন্ড কোনগুলো? এটা একটু অদ্ভুত ধরনের। ধরো এইগুলো একটা একটা করে আমি অ্যাটম দেখিয়েছি, অ্যাটমের নিউক্লিয়াস দেখিয়েছি। এবার প্রত্যেকটা নিউক্লিয়াসের জন্য একটা কমন ক্লাউড আছে, ঠিক আছে। আমরা যেরকম ভাবে ধরো আমাদের গুগল ড্রাইভের মধ্যে ক্লাউডের মধ্যে ডেটাটাকে স্টোর করে রাখি, ধরো আমি একটা ডেটাকে স্টোর করলাম গুগল ক্লাউডে, এবার ওই লিঙ্কটা আমি তোমাদের ফরওয়ার্ড করে দিলাম, তোমরা লিঙ্কটা ক্লিক করে কি করতে পারবে? সবাই সেই অ্যাক্সেসটা পেয়ে যাবে, ঠিক আছে। তার মানেটা কি? ওই যে ফাইলটার অ্যাক্সেস আমি হয়তো আপলোড করেছি, আমি হয়তো জেনারেটর, আমি হয়তো সোল ইলেকট্রন, ঠিক আছে, আমি হয়তো সোল নিউক্লিয়াস, আমি ওটা সেটা জেনারেট করলাম, সেটা আমি ক্লাউডে যখনই পোস্ট করলাম, সেই ক্লাউডে পোস্ট করা ডকুমেন্টটা তোমরা যে কেউ অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। কারণ আমার পোস্ট করা ডকুমেন্টটা যদি ইলেকট্রন হয়ে থাকে আর তোমরা হচ্ছে গিয়ে ওই 2, 3, 4 নম্বর অ্যাটম গুলো, যারা অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম যে কোনো একটা তোমার যে কোনো ফাইলকে তুমি অ্যাক্সেস করতে পারো, মানে যে কেউ যে কোনো সময় সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারে। এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেম। মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে কি হয়?
এই ক্লাউডের মধ্যে থাকা ইলেকট্রন গুলো অ্যাট এনি পয়েন্ট ইন টাইম যে কোনো অ্যাটমের সঙ্গে বন্ডে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে, যে কোনো অ্যাটমের সাথে বন্ডে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। এর একটা খুব সুন্দর গল্প আছে, সেই গল্পটা আমি আগের ছেলেদের শোনাতাম, তোমাদেরও শোনাই। যে ধরো কেউ একজন নিজের নামকে ভলেন্টারিলি ডিক্লেয়ার করো যে আমি স্যার আমি মানে ইয়ে হতে চাই, আমার নামটা ব্যবহার করা হোক, ঠিক আছে, বলো যে স্যার আমার নামটা ব্যবহার করুন, যে কোনো একজন ভলেন্টারিলি। যে কেউ বলো যে নিজের নামটা স্যার আপনার নাম, আমার নামটা আমি ব্যবহার, আমি আপনাকে ব্যবহার করবো, স্যার আমারটা করে দিন। হ্যাঁ সন্দীপ, ঠিক আছে, সন্দীপ খুব সাবধান, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সন্দীপের নামটা ব্যবহার করছি মানে সন্দীপ নয়, সন্দীপকে বোঝানোর জন্য সন্দীপের নামটা আমি ইউজ করছি, ঠিক আছে, ও যেহেতু বলছি। তো জেনারেলি কি হয়েছে দেখো, সন্দীপের একজন, কিছু মনে করো এটা ডাইরেক্টলি সন্দীপকে বলছি না, ঠিক আছে, সন্দীপের ধরো একজন গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, সন্দীপের ধরো একজন গার্লফ্রেন্ড ছিল, সে কেউ একজন ধরো কোনো একটা এন নামের কেউ একজন ছিল ফর এক্সাম্পল। এবার যদিও আমরা চাই না সেরকম কিছু একটা হোক, কিন্তু সন্দীপের সঙ্গে তার গার্লফ্রেন্ডের পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে, পার্মানেন্ট তার বন্ধুত্ব ছেড়ে গেছে, ঠিক আছে। তাহলে পার্মানেন্ট বন্ধুত্ব ছেড়ে গেলে কি হয়ে যাবে, সে তার নিজের পথে হাঁটতে শুরু করে দেবে, আর এই এনও তার নিজের পথে হাঁটতে শুরু করে দেবে, ঠিক আছে। তাদের মধ্যে পুরোপুরি আড়ি হয়ে গেছে, পার্মানেন্ট মানে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, ঠিক আছে। তো এই কেসটা হচ্ছে সিমিলার টু ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে, যেখানে পার্মানেন্টলি দুই বন্ধু নিজেকে একে অন্যকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আরো একজনের নাম চাই, আরো একজন নিজের নামটাকে নমিনেট করতে হবে, আর একটা ছেলের নাম চাই, কেউ একজন স্যার আমার নামটা ইউজ করুন। অঞ্জনের নামটা ইউজ করছে, ঠিক আছে। এইবার ধরো অঞ্জন যখন নিজেকে মার্কেটে নামিয়েছে তখন অঞ্জনের নামটা ইউজ করি। এবার ধরো তিনজন বন্ধু ছিল, একটা সন্দীপ, একটা এন, আর একজন হচ্ছে অঞ্জন, ঠিক আছে। এবার তিনজনের মধ্যে অঞ্জনের পকেটে পয়সা বেশি আছে, ঠিক আছে, প্রচুর ইনকাম, ঠিক আছে। এবার এই এন বলে ভদ্রমহিলা বা ভদ্রলোক যাই হলো, ভদ্রমহিলা যেই হোক, বান্ধবী, ঠিক আছে, তারা সে আবার দুজনকেই ভালোবাসে, মানে সে সন্দীপকেও ছেড়ে যেতে পারবে না, আবার অঞ্জনকেও ছেড়ে যেতে পারবে না। কিন্তু যদি তাকে চুজ করতে বলা হয়, সে পয়সার জন্য একটু সন্দীপ একটু অঞ্জনের দিকে হেলে আসে, ঠিক আছে, যেহেতু অঞ্জনের একটু পয়সা বেশি আছে, ঠিক আছে, তো তার সেই বান্ধবী একটু অঞ্জনের দিকে হেলে আসে, ঠিক আছে। এবং অপোজিটও হতে পারে, আমি একটা বান্ধবী বলে বলছি, বন্ধুও হতে পারে, ছেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো সে বান্ধবী ধরো অঞ্জনের দিকে হেলে আসে। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে সিমিলার টু কোভ্যালেন্ট বন্ড, যেখানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে, যার পয়সা বেশি আছে, তার দিকে গার্লফ্রেন্ডটা হেলে থাকে, ঠিক আছে। বন্ধুত্ব দুজনের সঙ্গেই আছে, কিন্তু কোনো একটা দিকে সে হেলে আছে, ঠিক আছে, কোনো একদিকে তার ইন্টারেস্ট বেশি আছে। এবার মেটালিক বন্ডের কেসটা কি বলতো, মেটালিক বন্ডের কেসটা হচ্ছে তিনজনেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তিনজনেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, এস এরও অ্যাকাউন্ট আছে, সন্দীপেরও অ্যাকাউন্ট আছে, এনেরও অ্যাকাউন্ট আছে, আবার অঞ্জনেরও অ্যাকাউন্ট আছে ফেসবুকে। এবার এনের তো ফেসবুকে অ্যাকাউন্ট থাকলে শুধুমাত্র সন্দীপ আর অঞ্জলি যে মেসেজ করবে তা তো নয়, ঠিক আছে। তো যে কেউ মেসেজ করতে পারে, এক্স ওয়াই জেড, ঠিক আছে, যে কেউ মেসেজ করতে পারে। এবং সেই বান্ধবী সেই ফেসবুকে আরো অন্য যে কোনো কারোর সাথে গল্প করতে পারে, কথা বলতে পারে, তার উপর কারোর কোনো কন্ট্রোল নেই, ঠিক আছে। তো সেই বান্ধবী কিন্তু ফেসবুকে আরো যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ছেলের সাথে বন্ধুত্ব তার হতে পারে, ঠিক আছে। এই কেসটা হচ্ছে তোমার সিমিলার টু মেটালিক বন্ড, যেখানে ওই ফেসবুকের মতো জায়গাতে, যেখানে ক্লাউডে সমস্ত ইনফরমেশন এটি শেয়ার্ড মানে হচ্ছে যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো কারোর সাথে মানে বন্ধুত্ব স্থাপন হতে পারে, ঠিক আছে। এই সেম গল্পটা কিন্তু মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে করে। ইলেকট্রন গুলো কিন্তু অ্যাট এনি মোমেন্ট যে কোনো একজনের সাথে, ঠিক আছে, বন্ডে পার্টিসিপেট করতে পারে, সেটা ফ্রি টু মুভ, সেটা সেখানে সেই ঘটনার জন্য ফ্রি থাকতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তিনটে টাইপের বন্ডিং, এটা হচ্ছে তিনটে টাইপের বন্ডিং এর নেচার, ঠিক আছে। এইটা কতটা সিনোনিমাস দেখো, ঠিক আছে।
মানে এভরিথিং ইজ ইন দি নেচার, জানো তো, আমাদের নেচারের মধ্যেই সবকিছু আছে। তুমি যদি নেচারটা ধরতে পারো তাহলে যে কোনো জিনিসকে তুমি বুঝতে পারবে। এই যে জিনিসটা আছে, এই জিনিসটার একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি, দেখো। জেনারেলি প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড কি হয়, উইথ টেম্পারেচার, ঠিক আছে, উইথ টেম্পারেচার, যত টেম্পারেচার বাড়াতে থাকবে, ঠিক আছে, যত টেম্পারেচার বাড়াতে থাকবে সেটা তার সেমিকন্ডাক্টর স্টেট ছেড়ে দেবে। মানে ধরো একটা সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল যদি থাকে, তাকে তুমি যদি গরম করতে থাকো, তার টেম্পারেচার যদি বাড়াতে থাকো, ঠিক আছে, এবার টেম্পারেচার বাড়াতে থাকলে তার মধ্যে এক ধরনের ঘটনা ঘটবে। আবার তুমি যদি টেম্পারেচার কমাতে থাকো তাহলেও তার মধ্যে একরকমের ঘটনা ঘটবে। ধরো তুমি টেম্পারেচার কমাচ্ছ, ফর এক্সাম্পল ফার্স্টে তুমি টেম্পারেচার রিডিউস করতে দাও, টেম্পারেচার রিডিউস করতে করতে তুমি এমন একটা টেম্পারেচার নিয়ে গেলে ধরো 0 কেলভিন। তার মানে কি, সম্পর্কে শিথিলতা এসে গেছে, ঠিক আছে, সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে। তাহলে সম্পর্ক যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কি হবে, সম্পর্ক থাকবে? না স্যার। সম্পর্ক যদি ঠান্ডা হয়ে যায় সম্পর্ক থাকবে? যদি দুজন মানুষের মধ্যে সম্পর্ক ঠান্ডা হয়ে যায় তাহলে সম্পর্ক থাকে? না। থাকবে না। এর ক্ষেত্রেও কেসটা ঠিক সেম। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল তুমি খুব তাকে ঠান্ডা করেছো, ঠান্ডা করতে করতে একটা সময় গিয়ে তার যেটুকু মিনিমাম কন্ডাক্টিভিটি ছিল সেটুকু লুজ করে যাবে। ইট উইল বিকাম অ্যান ইনসুলেটর, ইট উইল বিকাম অ্যান ইনসুলেটর। এবার উল্টো দিকটা দেখো, তুমি ধরো টেম্পারেচার দিয়ে তাকে হিট করেছো, হিট করা মানে এক্সাইটেড করা, এক্সাইটেশন করা, এক্সাইটেশন দেওয়া। তাহলে এক্সাইটেড হলে দুজন বন্ধু বান্ধবীর মধ্যে সম্পর্ক ভালো হবে, ইমপ্রুভ করবে, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড, একটা ইলেকট্রন বা ধরো একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল তুমি তাকে হিট করছো, হিট করলে কি হবে, হিট করলে এইখানে দেখো, এইখানে যে আমি বন্ডে পার্টিসিপেট করা যে ইলেকট্রন গুলোকে শো করেছি, এই যে বন্ড গুলো নিজেদের মধ্যে ভেঙে যাবে। এই বন্ড ভেঙে গেলে ইলেকট্রন এবং হোল পেয়ার ক্রিয়েটেড হবে। দিস ইলেকট্রন এন্ড হোল পেয়ার্স উইল হেল্প ইন ইলেকট্রিসিটি কন্ডাকশন। মানে আলটিমেটলি দ্য সেমিকন্ডাক্টর উইল বিকাম এ কন্ডাক্টর। মানে তুমি যদি হিট দাও সেমিকন্ডাক্টরকে, বেশি সেখান থেকে ইলেকট্রন হোল পেয়ার রিলিজ হবে, ইলেকট্রন হোল ক্রিয়েট হবে, ঠিক আছে, এবং আলটিমেটলি কি হবে, ইট উইল বিকাম কন্ডাক্টর। তার মানে তুমি যদি সম্পর্কের মধ্যে এক কথায় বলতে গেলে এক্সাইটেশন যতক্ষণ বজায় থাকবে, ঠিক আছে, ততক্ষণ সেই সম্পর্কটা ভালো থাকবে, সেই সম্পর্কটা টিকে থাকবে। আর যে মুহূর্তে সেটা শিথিলতার দিকে এগোবে, ঠিক আছে, তখনই সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যাবে, ঠিক আছে, সেইটা আর তার নেচার শো করবে না, ঠিক আছে। তুমি একটা কোভ্যালেন্ট বন্ডের সেমিকন্ডাক্টরকে যদি তুমি কুল ডাউন করতে থাকো তাদের রিলেশনশিপ, ঠিক আছে, ইট উইল বিকাম অ্যান ইনসুলেটর, ঠিক আছে। এবার উল্টো দিকে তুমি তো যদি হিট দাও, হিট দিলে সেটা কি হবে, ইট উইল বিকাম কন্ডাক্টর, সেই কন্ডাক্টর কন্ডাকশন করতে শুরু করবে। এবার গল্পটা হচ্ছে, দেখা গেছে যে এই নর্মাল যে রুম টেম্পারেচার আছে, ঠিক আছে, সেই নর্মাল রুম টেম্পারেচারেও there is some percentage of bond breakage, ঠিক আছে, কিছু পরিমাণ বন্ড এই নর্মাল টেম্পারেচারও ভেঙে যায়, ভেঙে গিয়ে ওই ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করে, ঠিক আছে, ইলেকট্রন রিলিজ হতে থাকে। এই যে ইলেকট্রন রিলিজ হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় থার্মাল জেনারেশন। থার্মাল জেনারেশন মানে হচ্ছে এক রুম টেম্পারেচার সিলিকন ক্রিস্টাল থেকে কিছু বন্ড ব্রেক হয়ে যাচ্ছে এবং ইলেকট্রন রিলিজ হচ্ছে, ঠিক আছে। এবার ইলেকট্রন রিলিজ হওয়া মানে কি, এইখান থেকে ধরো একটা ইলেকট্রন ভেঙে বাইরে বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন যদি ভেঙে বাইরে বেরিয়ে যায় সেখানে একটা হোল ক্রিয়েট হয়, আমরা যেটাকে হোল বলি। হোল ইজ নাথিং বাট একটা পজিটিভ ইকুইভ্যালেন্ট চার্জ, ঠিক আছে, একটা পজিটিভ ইকুইভ্যালেন্ট চার্জ কম্পেয়ার টু দি ইলেকট্রন। মানে ইলেকট্রনের যত নেগেটিভ চার্জ ছিল তারই একটা ইকুইভ্যালেন্ট পজিটিভ চার্জ যেখানে ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি দেখতে পারবো যে এই থ্রু আউট দ্য ক্রিস্টাল, ঠিক আছে, থ্রু আউট দ্য ক্রিস্টাল কোনো কোনো জায়গায় হোল ক্রিয়েট হবে আর ইলেকট্রন গুলো রিলিজ হয়ে যাবে। এবার যদি হোল ক্রিয়েট হয় আর ইলেকট্রন রিলিজ হয় তাহলে একটা ঘটনা ঘটবে, সেটা কি, এই অ্যাটম গুলো পজিটিভলি চার্জ হতে শুরু করবে। মানে একটা গুচ্ছের মধ্যে কি হচ্ছে, একটা গুচ্ছ অ্যাটমের মধ্যে ধরো এ ইলেকট্রনটাকে রিলিজ করেছে, যদি এ ইলেকট্রন রিলিজ করে তার মানে এখানে একটা হোল তৈরি হয়েছে। এইবার যেই হোলটা ক্রিয়েট হলো তখন এর চারপাশে তো আরো অ্যাটম আছে, সেই চারপাশে থাকা এই অ্যাটমটার এই ইলেকট্রনটা ভাবো এই হোলটাকে ফিল করার জন্য তার দিকে দৌড়ল, ঠিক আছে।
এই হোলটা এই ইলেকট্রনটাকে ফিল করার জন্য তার দিকে দৌড়লো, ঠিক আছে। তার মানে কি হলো, এই মুহূর্তে এই হোলটা রিকম্বাইন্ড হয়ে আবার বন্ডে পার্টিসিপেট করলো, বাট এখানে একটা নতুন হোল ক্রিয়েট হলো, ঠিক আছে? এইটাকেই বলে চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার মানে কি? চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে এই হোলের কন্টিনিউয়াস ক্রিয়েশন এবং ডিক্রিশন। মানে যখন একটা ইলেকট্রন রিলিজ হয়েছে তখন এ তো ইলেকট্রিক্যালি পজিটিভ, সেই ইলেকট্রিক্যালি পজিটিভ হোলটাকে ফিল আপ করার জন্য তার আশপাশ থেকে অ্যাটম গুলো কি করবে, তার দিকে দৌড়বে। ফর এক্সাম্পল, এই ইলেকট্রনটা এদিকে দৌড়বে, তাহলে কি হবে? তাহলে এই অ্যাটমটা তো তোমার ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে গেল, ঠিক কথা, বাট এই অ্যাটমটার তখন ইলেকট্রিক্যালি আবার পজিটিভ হয়ে গেল, এবং এই প্রসেসটা বারবার রিপিট করতে শুরু করলো। এইটাকেই বলা হচ্ছে চার্জ ক্যারিয়ার। এবং এইভাবেই কি হচ্ছে, এই যে হোলটা রয়েছে, যে পজিটিভ চার্জ ক্যারিয়ারটা রয়েছে, এই পজিটিভ চার্জ ক্যারিয়ারটা থ্রু আউট দ্য ক্রিস্টাল মুভ করতে শুরু করছে। এই থ্রু আউট দ্য ক্রিস্টাল এই চার্জ ক্যারিয়ারটা মুভ করতে শুরু করছে। তুমি যদি উল্টো দিক দিয়ে দেখো, প্রথমে বেরিয়েছিল ইলেকট্রন, ইলেকট্রন বেরোনোর ফলে হোল ক্রিয়েট হয়েছিল। তারপরে সবার আগে ইলেকট্রন একটা চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করলো, যেটা নেগেটিভ চার্জ ক্যারিয়ার আমরা বলছি। আর পরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে হোল তৈরি হলো, যেটাকে আমরা পজিটিভ চার্জ ক্যারিয়ার হিসেবে বলছি। চার্জ ক্যারিয়ার মানে কি? চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে চার্জটা থ্রু আউট দ্য ক্রিস্টাল একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মধ্যে মুভ করতে শুরু করবে, দ্যাট ইজ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। এবার এখানে চার্জ কোনটা? পজিটিভ চার্জ কোনটা? ওই যে অ্যাবসেন্স অফ ইলেকট্রনটাই পজিটিভ চার্জ, ঠিক আছে। সো এইটা হলো গিয়ে ব্যাপার। একটা হচ্ছে থার্মাল জেনারেশন, যেটা রুম টেম্পারেচারে যখন আমি কোনো সেমিকন্ডাক্টরকে দেখছি, সেমিকন্ডাক্টর ক্রিস্টালকে দেখছি, তার মধ্যে অটোমেটিক্যালি কিছু পরিমাণ বন্ড ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কিছু পরিমাণ ইলেকট্রন অ্যাভেলেবেল থাকছে ফর কারেন্ট কন্ডাকশন, যে কারেন্ট কন্ডাকশনে কিন্তু আমাকে হেল্প করছে। এবং এই মুক্ত হয়ে যাওয়া ইলেকট্রন গুলোকে আমরা কি বলি বলো? যে ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল সেটাকে কি ইলেকট্রন বলা হয় বলো? যে ইলেকট্রনটা রিলিজ হয়ে গেল তাকে কি বলবো জানো? ফ্রি ইলেকট্রন শব্দটা শুনেছো? হ্যাঁ স্যার, ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন মানে কোনটা? যেটা রিলিজড হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে ইলেকট্রনটা রিলিজ হয়ে গেল সেইটাকে আমি বলবো ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। তাহলে ফ্রি ইলেকট্রনের জন্য তৈরি হলো হচ্ছে কি একটা হোল, সেই হোল হচ্ছে ইকুইভ্যালেন্ট চার্জ অফ দি ইলেকট্রনের সঙ্গে সমান হলো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে থার্মাল জেনারেশনটা হলো ডিউ টু নরমাল টেম্পারেচারের জন্য, রুম টেম্পারেচারের জন্য, থার্মাল জেনারেশন results in free electrons and holes in equal number and in equal concentration। মানে equal number of হোল তৈরি হচ্ছে আর equal number of ইলেকট্রন তৈরি হচ্ছে। মানে দেখো, একটা ইলেকট্রন বেরোলে তো একটা হোল তৈরি হবে, কি বললাম বুঝতে পারলে? এখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখন তো একটা হোল তৈরি হবে। তার মানে দে উইল বি ইন প্রপোর্শন, যতগুলো ইলেকট্রন তৈরি হচ্ছে ততগুলো হোল তৈরি হচ্ছে। বুঝতে পারছি কি বলতে চাইছি? দে উইল বি ইন প্রপোর্শন, যতগুলো ইলেকট্রন তৈরি হবে ততগুলো হোল তৈরি হবে, ঠিক আছে। তো এখানে এইটাকে ডিফাইন করা হয় এরকম ভাবে, এটাকে এরকম ভাবে বলা হয় চার্জ কনসেন্ট্রেশন হিসাবে। চার্জ কনসেন্ট্রেশন মানে হচ্ছে যদি ইউনিট ভলিউমে যতটা চার্জ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, সেইটাকেই বলা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন হিসাবে, ঠিক আছে। এইবার এখানে আরো একটা টার্ম আছে, সেইটা হচ্ছে এখানে যে চার্জ ক্যারিয়ার গুলো তৈরি হচ্ছে, সেই চার্জ ক্যারিয়ারের যে তোমার তৈরি হলো, এই চার্জ ক্যারিয়ার গুলো তৈরি হওয়ার পাশাপাশি আরেকটা কি হলো, এই ইলেকট্রন গুলো যখন একটা হোলের মধ্যে গিয়ে মিশে গেল তখন সেখানে কি ঘটনা ঘটলো? দ্যাট প্রসেস ইজ কল্ড অ্যাজ রিকম্বিনেশন। রিকম্বিনেশন মানে কি? যখন একটা হোলের মধ্যে ধরো একটা ইলেকট্রন গিয়ে পড়ছে এবং দুটো কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে দুটোরই আর এক্সিস্টেন্স থাকছে না, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন প্রসেস। এবার এই যে রেট অফ রিকম্বিনেশন, মানে কি রেটে রিকম্বিনেশন হবে, ইট উইল ডিপেন্ড আপন দ্য থার্মাল জেনারেশন। মানে যে রেটে থার্মালি তোমার ইলেকট্রন জেনারেট হবে ঠিক সেম রেটে রিকম্বিনেশন হবে, ঠিক আছে। তো দ্য রেট অফ রিকম্বিনেশন ইজ ইকুয়াল টু দ্য জেনারেশন রেট হয়ে থাকে। থার্মাল রিকম্বিনেশনের যে রেটে হয়ে থাকে সেই রেটে জেনারেশন রেটও তোমার সেম থাকে।
মানে একটা হচ্ছে কি রুম টেম্পারেচারের জন্য বন্ড ভেঙে যাচ্ছে, বন্ড ভেঙে গিয়ে ইলেকট্রন জেনারেট হচ্ছে, সেটাকে আমি বলছি জেনারেশন রেট। আর রিকম্বিনেশন রেট কোনটা? যখন এই হোলটা জেনারেট হলো, সেই হোলটাকে ফিল আপ করার জন্য চারপাশ থেকে অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সেটাকে ফিল করার চেষ্টা করো, এইটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন রেট, যার জন্য ইলেকট্রন আর হোল পেয়ার একে অন্যের সঙ্গে মার্চ করে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা হলো, মানে এই যে সম্পর্কটা আমার কাছে তৈরি হলো, দ্য রেট অফ জেনারেশন, মানে যেটাকে আমি বলছি থার্মাল জেনারেশনের জন্য যতগুলো ইলেকট্রন জেনারেট হচ্ছে, the rate of generation is equal to rate of recombination, rate of recombination, rate of recombination। ঠিক আছে, তার মানেটা কি? রেট অফ জেনারেশনকে আমি যদি ধরে নিই যে অতগুলো না, একটা রেট অফ জেনারেশন মানে কি? রেট অফ জেনারেশন মানে হচ্ছে যে দিস মেনি নাম্বার অফ ইলেকট্রনস আর জেনারেটেড। ঠিক আছে, মানে ধরো আমি ধরে নিচ্ছি যে n নাম্বার অফ electrons are generated, ঠিক আছে, that is equal to p number of holes are recombined। বুঝতে পারছো কি বলতে চাইছি? তার মানে কি, তুমি এটাকে কনসেন্ট্রেশনের ভিত্তিতে পার ইউনিট ভলিউম এরকম বলতে পারো। এই এনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই পুরো জিনিসটা পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এটা হচ্ছে পার ইউনিট ভলিউমে তুমি যদি বলো পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে পার ইউনিট ভলিউম। তার মানে এনটা হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রনস জেনারেটেড পার ইউনিট ভলিউম, আর পিটা হচ্ছে নাম্বার অফ হোলস রিকম্বাইন্ড পার ইউনিট ভলিউম। এইটাকেই আমরা লিখে থাকি n ইজ ইকুয়াল টু p ইজ ইকুয়াল টু ni। ঠিক আছে, হোয়াট ইজ দিস ni? niটাকে বলা হয় তোমার ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, niটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, যেটাকে এক কথায় বলা হয় নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস অর হোলস। ঠিক আছে, ইন অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। niটা হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রনস স্ল্যাশ অর হোলস, ইলেকট্রনস অ্যান্ড হোলস, অ্যান্ড হবে number of electrons and holes। ঠিক আছে, in a unit volume, in a unit volume of intrinsic semiconductor, of intrinsic semiconductor। বুঝতে পারলে কি বললাম? দেখো তো, দেখো আমি এখানে অনেকগুলো কথা বলেছি। ঠিক আছে, আমি এখানে অনেকগুলো কথা বলেছি, সেইগুলোকে আমি একবার রিপিট করছি। এখানে আমি অনেকগুলো কথা বলেছি যেগুলোকে আমি রিপিট করছি। প্রথমে তো বলেছি হচ্ছে থার্মাল জেনারেশন, তারপরে বলেছি রিকম্বিনেশন, তারপরে বলেছি ওই চার্জ ক্যারিয়ার অথবা রেট অফ জেনারেশন, রেট অফ জেনারেশন। 4 নম্বর বলেছি রেট অফ রিকম্বিনেশন, রেট অফ রিকম্বিনেশন। এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো? এগুলো বলেছি। আর একটা বলেছি, সেটা হচ্ছে হোল অ্যান্ড ইলেকট্রনস, হোলস এবং ইলেকট্রন সম্বন্ধে বলেছি। এই 4-5টা পয়েন্ট ক্লিয়ার হয়েছে? দেখো তো, থার্মাল জেনারেশন কি, রিকম্বিনেশন কি, রেট অফ জেনারেশন কি, রেট অফ রিকম্বিনেশন কি, এগুলো দেখো। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর একটা জিনিস বলবো।
বলো। হ্যাঁ স্যার ঠিক স্যার আছে। রেট অফ জেনারেশন এন্ড রেট অফ রিকম্বিনেশন একটু কেউ ছোট্ট একজন ভাবে বলো, বলে দেন। কেউ একজন বলার চেষ্টা করো, যারা বুঝেছো সাইলেন্ট ছিলে তারা বলো। রেট অফ জেনারেশন আর রেট অফ রিকম্বিনেশন মানে কি বলেছে? যারা সাইলেন্ট ছিলে যে কোনো একজন বলার চেষ্টা করো। এবার আমি আসবো কন্ডাক্টিভিটিতে। রেট অফ জেনারেশন মানে কি? রেট অফ জেনারেশন মানে হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার যে সিলিকন ক্রিস্টালটা ছিল, সেই সিলিকন ক্রিস্টালটা বন্ডে পার পার্টিসিপেট ইউনিট করা ভলিউমে ইলেকট্রন ভেঙে যায়। ঠিক আছে, বন্ডে পার্টিসিপেট করা ইলেকট্রন গুলো ভেঙে যাবে। এই যে ভেঙে যাওয়া বন্ডে পার্টিসিপেট করা ইলেকট্রন গুলো, তার তো একটা সংখ্যা আছে, 10টা, 5টা, ঠিক আছে, 15টা, কিছু একটা নাম্বার আছে। সেইটাকে বলা হয় রেট। কি রেটে তোমার উইথ ইনক্রিজিং টেম্পারেচার সেটা বাড়ছে, সেটাকে বলে থার্মাল জেনারেশন। সেই সংখ্যাটাও আমরা দেখবো যে সংখ্যাটা কত হয়, সেই নাম্বারটাও আমরা এখানে অ্যানালাইসিস করে দেখবো যে নাম্বারটা কত বেরো। দ্যাট ইজ রেট অফ রিকম্বিনেশন। এবার বক্তব্য হচ্ছে কন্ডাক্টিভিটি। দেখো আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা সেমিকন্ডাক্টরের যদি সম্পর্ক খারাপ করতে চাও তাহলে কি করবে তাকে? একটা সেমিকন্ডাক্টরের রিলেশনশিপ খারাপ করতে গেলে কি করবে? টেম্পারেচার হিট দিতে কমাবো। হবে। টেম্পারেচারটাকে কমিয়ে দিতে হবে। টেম্পারেচার কমিয়ে দাও। টেম্পারেচার কমিয়ে দিলে ইট উইল বিকাম এন ইনসুলেটর, তাই তো? এবার টেম্পারেচার তুমি যদি বাড়িয়ে দাও ইট উইল বিকাম কন্ডাক্টর। ঠিক আছে, দারুণ রিলেশনশিপ। ঠিক আছে, এবার দেখো এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ঠিক আছে, যখন তুমি সেমিকন্ডাক্টরের টেম্পারেচারটা বাড়াচ্ছ তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে? মোর নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আর জেনারেটেড, তাই তো? বলো, অনেক বেশি সংখ্যায় ফ্রি ইলেকট্রন জেনারেট হবে। যত ফ্রি ইলেকট্রন জেনারেট হবে তত কন্ডাক্টিভিটি উইল অলসো ইনক্রিজ। যত ফ্রি ইলেকট্রন বেশি থাকলে কন্ডাক্টিভিটি বাড়বে, তো কি বলো? কন্ডাক্টিভিটি ইনক্রিজ। যদি কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে তাহলে রেজিস্টিভিটি কি হবে? কমে যাবে। রেজিস্টিভিটি ডিক্রিজ, তাই তো? এই জন্যই এটাকে আমরা কি বলে থাকি? সেমিকন্ডাক্টরকে নেগেটিভ সেমিকন্ডাক্টর টেম্পারেচার হ্যাজ, কোএফিসিয়েন্ট। বলো, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এই জন্যই আমরা বলে থাকি সেমিকন্ডাক্টর হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। বুঝতে পারলে? বুঝতে তো পারলাম, কিন্তু এটা জিনিসটা কি? আমরা জানি RT ইজ ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। ঠিক আছে, T2 মাইনাস T1 টা কি জিনিস? T1 টা ইনিশিয়াল টেম্পারেচার, T2 টা ফাইনাল টেম্পারেচার। আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। মানে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার the resistivity will fall down, the resistance value will fall down. Resistivity decrease করা মানে কি? Resistivity decrease করা মানে রেজিস্ট্যান্স কমা, তাই না? একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটি ডিক্রিজ করা মানে কি? রেজিস্ট্যান্স কমে যাওয়া, তাই না? সো দিস ইজ দ্য থিং। ঠিক আছে, এখানে আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, মাথায় রাখো এই আলফাটা হচ্ছে আমার কাছে কি? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে তোমাদের সম্পর্ককে ভালো রাখার জন্য কিসের দরকার আছে? টেম্পারেচারের। বুঝতে পারলে? এটা নেচার। যদি টেম্পারেচার না থাকে শীতল হয়ে পড়লে খুব মুশকিল। ঠিক আছে, বাড়িতে মানে তোমাকে বউয়ের সঙ্গে ঝগড়া করতে হবে, যেমন আমি করি। বুঝতে পারলে? বাবা মায়ের সঙ্গে ঝগড়া করতে হবে। ঝগড়া মানে এইরকম, মানে তাদেরকে তাকিয়ে তুলতে হবে সবসময়। বুঝলে? তাকিয়ে রাখা মানে বুঝতে পেরেছো? মানে সে তারা যদি যখন তোমাকে দেখবে তারা মোটামুটি খেপে থাকবে। বুঝলে? এমন করে রাখবে যাতে তোমাকে দেখি তারা বিরক্ত হয়ে ওঠে। বাড়ির লোকজন তোমাকে দেখলে বিরক্ত হতে হবে, তেতে থাকতে হবে, মানে একদম ধরো সেই অ্যালার্ট মোড, বোঝো না? অ্যালার্ট মোড। তোমাদের বাড়িতে ধরো একা রয়েছে, ঠিক আছে, কিরকম? আমার বাড়িতে আমার ওয়াইফ আছে,
বাবা আছে, মা আছে, ভাই আছে, ঠিক আছে। যখন আমি ডিউটিতে থাকি বা আমি পড়াচ্ছি ততক্ষণ ওরা সব হ্যাপি থাকে, জানো তো। এবার যখনই আমি বাড়িতে গিয়ে বসবো তখনই ওদের সঙ্গে আমার ঝামেলা শুরু হয়। এই তোমরা এটা ঠিকভাবে করতে পারো না, এই তোমরা এটা ঠিকভাবে করো না, এই করো না, ওই করো না, সেই করো না, ঠিক আছে। এইটা হচ্ছে তাতিয়ে রাখা, বুঝতে পেরেছো? মানে সবসময় উপরে সার্ফেসটাকে গরম করে রাখবে, যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ সব ঠিক আছে। আর যখনই তুমি শিথিল হয়ে যাবে তখন দেখবে যে যা পারবে তাই করবে। তুমি দেখবে তোমাদের ফ্যামিলিতেও এই জিনিসটা তোমরা হয়তো নোটিস করেছো, কেউ না কেউ ফ্যামিলিতে এরকম একজন থাকে, সে সবসময় বিরক্ত করে লোকজনকে, ঠিক আছে, তার কাজটাই হচ্ছে বিরক্ত করা, ঠিক আছে? তো এইটার মেন রিজনটাই হচ্ছে তাই, ঠিক আছে। তার মানে 0 কেলভিন টেম্পারেচারে এই যে সেমিকন্ডাক্টর বিকামস ইনসুলেটর, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যখন সেমিকন্ডাক্টরের টেম্পারেচারটা তুমি 0 কেলভিনে নিয়ে চলে যাচ্ছ তখন কিন্তু ওই বন্ড গুলো আর ভাঙবে না। কি বললাম বুঝতে পারলে? এইখানে যে বন্ডটা তুমি এঁকেছিলে, এই যে বন্ডটা আমি বলছিলাম টেম্পারেচারের জন্য ভেঙে যাচ্ছিল, সেই কোভ্যালেন্ট বন্ডটা কিন্তু 0 কেলভিনে গিয়ে আর ভাঙবে না। দেয়ার উইল বি নো ফ্রি ইলেকট্রন, ঠিক আছে, কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, কোনো ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হবে না। অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রন কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে বিকজ অফ টেম্পারেচার, তাই তো। তার মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গল্পটা কি হয়ে যাচ্ছে, ও যখন লো টেম্পারেচারে চলে যাচ্ছে ওই বন্ড গুলো টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যখন বন্ড গুলো টাইট হয়ে যাবে তখন ও আর কিন্তু ইলেকট্রন রিলিজ করতে পারবে না, সো ইট উইল বিকাম ইনসুলেটর। তার মানে যখন তুমি তাকে গরম করে রাখছো, ঠিক আছে, তখন সে কন্ডাক্টিং স্টেটে আছে, ঠিক আছে। আর যখনই তুমি তাকে ঠান্ডা করে দিচ্ছ তখন ওই বন্ড গুলো না টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যার জন্য আর মানে সেটা ইনসুলেটিং স্টেজে চলে যাচ্ছে, তখন সে আর কারেন্ট কন্ডাকশন করতে পারছে না, ঠিক আছে। তো এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে। সেই ফর্মুলাটা আমার দরকার, যেখান থেকে আমাদের বেশ খানিকটা আইডিয়া হবে। এই যে দিস ইজ ফর্মুলা নাম্বার 1, ঠিক আছে, দিস ইজ দি ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে 1 নম্বর। এইবার চলে আসছি নেক্সট। যারা আগের দিনে ক্লাস করেছিল তাদের মনে হবে স্যার আগের দিন তো আপনি এগুলো বলেননি, কারণ মনে হচ্ছে, মনে হতে পারে, ঠিক আছে, মনে হতে পারে। ওই জন্য এই ক্লাসটা লাইভ থাকে। এবার দেখো এই যে এনআইটা আমাদের বেরিয়েছিল, আমাদের যে সম্পর্ক থেকে এই যে এনআইটা বেরিয়েছিল, এই এনপি এন ইজ ইকুয়াল টু পি ইকুয়াল টু এনআই, এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এই ফর্মুলাটা আমাদের ওই সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়লে আমরা জানতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে খানিকটা এইরকম, এনআই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই 2 কেটি, ঠিক আছে। এই যে বিটা রয়েছে এটা একটা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্যারামিটার, ঠিক আছে, যার ভ্যালুটা হচ্ছে 7.3 ইন্টু 10 টু দি পাওয়ার 15 সেন্টিমিটার টু দি পাওয়ার -3 কেলভিন টু দি পাওয়ার -3/2, ঠিক আছে, ফর সিলিকন। একটা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে এই বিটা, ঠিক আছে। টিটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, টেম্পারেচার ইন কেলভিন, ঠিক আছে। এই ইজিটা কেউ বলতে পারবে? হোয়াট ইজ ইজি? কেউ বলতে পারবে হোয়াট ইজ ইজি? বলে ব্যান্ড গ্যাপ এনার্জি। সব জানিস কিন্তু এগুলো, তাই না? ব্যান্ড গ্যাপ এনার্জি মানে কি? হোয়াট ইজ ব্যান্ড গ্যাপ এনার্জি? 1.12 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন। সিলিকনের জন্য 1.12 ইলেকট্রন ভোল্ট হয়। ব্যান্ড গ্যাপ এনার্জি মানে কি? মানে স্যার দুটো ব্যান্ড, মানে হচ্ছে ওই কোভ্যালেন্ট ব্যান্ড আর ভ্যালেন্সি ব্যান্ডের মধ্যে যে মাঝখানের যে গ্যাপটা ইজি, ওটাই হচ্ছে। ঠিক আছে, কন্ডাকশন আর কিছু কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স। আরেকটা অন্যভাবে বলো, এটা ঠিক আছে, ভুল বলছিস না, আর কিছু অন্য কেউ? আর কেউ অন্য কিছু বলো। ব্যান্ড গ্যাপ এনার্জি, ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, ঠিক আছে, যার জন্য আমরা একটা বন্ড থেকে একটা ইলেকট্রনকে আলাদা করতে পারবো। ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, যার জন্য একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রনে কনভার্ট হবে, বন্ডে পার্টিসিপেট করা একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রনে কনভার্ট হবে, সেইটাকে বলা হচ্ছে কি ব্যান্ড গ্যাপ এনার্জি হিসাবে, ঠিক আছে। আচ্ছা, এবার
কি এটা তো জানো, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 8.62 ইন্টু 10⁻⁻5 ইলেকট্রন ভোল্ট পার কেলভিন। ঠিক আছে, তাহলে আমি যদি 300 কেলভিনে Ni at temperature T is equal to 300 কেলভিন, 300 কেলভিন রুম টেম্পারেচারে এই ভ্যালুগুলো এখানে পুট করি। ঠিক আছে, ভ্যালুগুলো যদি আমি এখানে পুট করি at 300 কেলভিন, এই নাম্বারটা চলে আসে হচ্ছে 1.5, রাফলি ইকুয়াল টু চলে আসে হচ্ছে 1.5 ইন্টু 10⁻10 ক্যারিয়ার্স পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এই ভ্যালুগুলো তুমি যদি পুট করো এখানে, এই বি টি কে এগুলো তুমি যদি পুট করো, তাহলে 1.5 ইন্টু 10⁻10 ক্যারিয়ার্স পার সেন্টিমিটার কিউব চলে আসে। ঠিক আছে, মানে এটার বক্তব্যটা কি, এই যে সংখ্যাটা বেরিয়ে এলো, এই সংখ্যাটা কি বোঝাচ্ছে বলতো, কেউ বলতে পারবে? এই সংখ্যাটা বোঝাচ্ছে এইরকম একটা ব্যাপার। আমাদের সিলিকনের রুম টেম্পারেচারে, ঠিক আছে, রুম টেম্পারেচার মানে ওই 300 কেলভিন, সিলিকনের রুম টেম্পারেচারে 5 ইন্টু 10⁻22, ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস থাকে পার ইউনিট ভলিউমে। ঠিক আছে, তার মানেটা কি, এই যে রুম টেম্পারেচারে থার্মাল জেনারেশন হচ্ছে, সেই থার্মাল জেনারেশনের জন্য কি হচ্ছে দেখো, এই 1.5 মানে একটা অ্যাটম, ঠিক আছে, একটা অ্যাটম থেকে তোমার আয়োনাইজ হচ্ছে, একটা অ্যাটম আয়োনাইজ হচ্ছে এবং ইলেকট্রন রিলিজ করছে 5 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10⁻10, দ্যাট ইজ ইকুয়াল টু, রাফলি ইকুয়াল টু আমি বলতে পারি, এটা যদি 1 ধরে নিই তাহলে 5 ইন্টু 10⁻12। ঠিক আছে, 5 ইন্টু 10⁻12 নাম্বার অফ অ্যাটমস। এটার মানে কি, এটার মানে হচ্ছে রুম টেম্পারেচারে 5 ইন্টু 10⁻12 এতগুলো অ্যাটমের মধ্যে একখানা অ্যাটম আয়োনাইজ হচ্ছে। একখানা অ্যাটম আয়োনাইজ হওয়ার মানে হচ্ছে কি, এই একটা অ্যাটম ইলেকট্রন রিলিজ করবে। যদি টোটাল নাম্বার অফ সিলিকনে টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রন আছে, টোটাল নাম্বার অফ অ্যাটমস আছে হচ্ছে 5 ইন্টু 10⁻22 টা, কিন্তু রুম টেম্পারেচারে কি দেখা যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেক 5 ইন্টু 10⁻12 খানা অ্যাটমের জন্য একটা অ্যাটম আয়োনাইজ হচ্ছে, রুম টেম্পারেচারের জন্য এটা হচ্ছে। ঠিক আছে, মানে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, ধরো একটা পুল অফ ইলেকট্রনস আছে, সেই পুল অফ ইলেকট্রনের মধ্যে কতগুলো ইলেকট্রন রুম টেম্পারেচারে, এই পুল অফ অ্যাটমের মধ্যে কতগুলো অ্যাটম রুম টেম্পারেচারে তোমার ফ্রি ইলেকট্রন দেবে। ঠিক আছে, সেই সংখ্যাটা হচ্ছে এটা, 5 ইন্টু 10⁻12 নাম্বার অফ অ্যাটম একটা অ্যাটমকে আয়োনাইজ করবে অ্যাট রুম টেম্পারেচার। মানে তুমি এক্সটার্নাল কোনো সোর্স লাগাচ্ছ না, কিন্তু জাস্ট রুম টেম্পারেচারে সিলিকন ক্রিস্টালকে ফেলে রেখেছো, তাহলে তার মধ্যে একখানা অ্যাটম আয়োনাইজ হচ্ছে, তার মানে একখানা ফ্রি ইলেকট্রন কিন্তু তুমি তৈরি করতে পারলে। ঠিক আছে, তার মানে তুমি যদি এই টোটালটাকে ধরো, এই টোটালটার জন্য এতগুলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কিন্তু তোমাকে তৈরি হবে, এতগুলো ফ্রি ইলেকট্রন কিন্তু একটা ক্রিস্টালের মধ্যে অ্যাভেলেবেল থাকবে অ্যাট রুম টেম্পারেচার। At room temperature, this is the total number of charge carriers present per unit volume. ঠিক আছে, প্রতি ইউনিট ভলিউমের জন্য এতটা চার্জ ক্যারিয়ার প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সম্পর্ক যেটা আমরা ডিরাইভ করি, সেটা হচ্ছে n ইন্টু পি ইজ ইকুয়াল টু NIA স্কোয়ার। এই সম্পর্কটা তৈরি করা হবে। ঠিক আছে, এটা কখন হচ্ছে, এটা হচ্ছে at room temperature, যখন NI এর ভ্যালুটা হচ্ছে রাফলি ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 10⁻10 পার সেন্টিমিটার কিউব। কিছু কিছু পরীক্ষায় কোশ্চেন থাকবে যেখানে NI এর ভ্যালুটা দেওয়া থাকবে না। ঠিক আছে, কিছু পরীক্ষায় কোশ্চেন থাকবে এই NI এর ভ্যালুটা দেওয়া থাকবে না, 1.5 ইন্টু 10⁻10 সেন্টিমিটার কিউব অ্যাট T ইজ ইকুয়াল টু 300 কেলভিন, এইটা দেওয়া থাকবে না রুম টেম্পারেচার। 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, এটাও অনেকে বুঝবে না। 27 ডিগ্রি সেলসিয়াস, 27, হ্যাঁ, 20 27 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে 27°C টেম্পারেচারে টোটাল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স যেখানে প্রেজেন্ট আছে হচ্ছে 1.5 × 10⁻10 খানা, ঠিক আছে। তাহলে আমি যদি নাম্বার অফ ইলেকট্রনস এবং নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ ইলেকট্রনস আর নাম্বার অফ হোলস যদি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা আমার কাছে বেরিয়ে আসে, ঠিক আছে। তো দিস ইজ দি সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে, যেখানে এনআই এর ভ্যালুটা হচ্ছে এইটা। পরীক্ষার সময় কিন্তু রুম টেম্পারেচারে অনেক সময় দেওয়া থাকবে না এনআই এর ভ্যালুটা, সেই এনআই এর ভ্যালুটা এইখান থেকে ক্যালকুলেশন করে বার করতে হয়, ঠিক আছে, দিয়ে এটা বেরোয়। অনেক অবজেক্টিভ কোশ্চেনে এই এনআই এর ভ্যালুটা দেওয়া থাকবে না, এনটা অথবা পিটা দেওয়া থাকবে, বলবে ক্যালকুলেট করতে বলছে যে ডিটারমাইন দি অপোজিট, ঠিক আছে। ধরো ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রনস বলে দিল, নাম্বার অফ ইলেকট্রন চার্জ ক্যারিয়ার্স বলে দিল, এনটা এখানে কি, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, ঠিক আছে, পার ইউনিট ভলিউম। এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, আমি এখানে লিখেছি দেখো, এই যে এনটা হচ্ছে কি, নাম্বার অফ ইলেকট্রনস জেনারেটেড পার ইউনিট ভলিউম ডিউ টু থার্মাল জেনারেশন, ঠিক আছে, অবশ্যই ডিউ টু থার্মাল জেনারেশন। আর পিটা কি, নাম্বার অফ হোলস রিকম্বাইন্ড পার ইউনিট ভলিউম ডিউ টু রিকম্বিনেশন, রিকম্বিনেশনের জন্য কতগুলো হোল রিকম্বাইন্ড হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে তোমার কাছে এন আর পি, ঠিক আছে। তাহলে এই দুটোকে গুণ করলে আমি এনআই স্কোয়ারটা পাবো, আর এনআই এর ভ্যালুটা আমাকে এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা বলে দেওয়া থাকবে অন্যটা বার করতে দেবে, ঠিক আছে। দিস ইজ দি মানে ক্রিটিক্যালিটি, মানে এটা হচ্ছে ক্রিটিক্যাল হয়ে যায় তখন তোমাদের পক্ষে বুঝে সেটাকে বার করাটা, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আর এই যে অবজারভেশনটা এটা নোট করে রাখো। স্যার বলছি এনআই এর ভ্যালু কি সবসময় 1.5ই আসবে? হ্যাঁ এনআই এর ভ্যালু কি রুম টেম্পারেচারে সবসময় 1.5ই আসবে? হ্যাঁ হ্যাঁ ওটাই এখানে তো ক্যালকুলেশন করে সেটাই বেরোলো না। হ্যাঁ। এই যে এখানে ভ্যালু গুলো পুট করো না, বি এর ভ্যালু পুট করো, টি এর ভ্যালু 300 কেলভিন পুট করো, এটা তোমার ইজির ভ্যালু পুট করো 1.12 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এইগুলো পুট করলে বুঝতে পারবে। স্যার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে এতখানি ছিল, ইগো এত কিছু ছিল, সব ভুলভাল পড়াচ্ছি, টাইম পাস করছি না তো, দেখো স্যার কি সব বলছেন, এখনো তো কিছু শুরুই হয়নি। আগের দিনে যা খেলা দেখিয়েছিলাম সে তো সব পাগলা হয়ে গেছে, আগের দিনে খেলা তো শুরু হয়নি এখনো। রেকর্ডিং কে কে দেখেছো? আগের দিনের ক্লাস কে কে করেছিলে? করেছিলাম স্যার। করেছিলেন তো? বলছে খেলা এখনো শুরু হয়নি, তাই তো? হ্যাঁ স্যার। এখনো খেলা শুরু হয়নি। খালি এই ফর্মুলাটি লিখে রাখো। ওই যে আমি আজকে যতটুকু পড়াবো তারপরের যে সেগমেন্টটা আছে, ঠিক আছে, নতুন ছেলেগুলোদের বলছি, তারপরের সেগমেন্টটা
তোমাদের ডিসিএল এসএই 23 ব্যাচের মধ্যে রেকর্ডেড ভার্সনটা দেওয়া আছে, ঠিক আছে? এই ক্লাসটা আমরা এতেও তুলে দেবো, ফুল কোর্সও তুলে দেবো। এই বিগিনিং পোর্শনটা আমি আগের দিন করাইনি, ঠিক আছে? তো আজকে করাচ্ছি বিগিনিং পোর্শনটা আরেকটু ডিটেলসে, ঠিক আছে? তোমরা অবশ্যই এর পরের পোর্শনটা ওখান থেকে দেখবে, ঠিক আছে? আমি এখানে একটা ডিটেল এরপরে শর্টে সেটাকে ইন শর্ট সেটাকে বলবো, ঠিক আছে? তো সেই জায়গাটা তোমরা যদি বুঝতে না পারো, ওখানে আরো ডিটেলসে ডিসকাশন করা আছে। ডিসিএল এসএই 23 ব্যাচের মধ্যে একটা ভিডিও আছে, অ্যানালগ ইলেকট্রনিক্স খুলবে, ওখানে দেখবে। ওখানে এর পরের পোর্শনটা, পরের যে পোর্শনটা বলবো তার আরো ডিটেলসে ভিডিও আছে, ঠিক আছে? তো তোমরা সেখানটা একবার দেখবে, তাহলে ওখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজ এখনো বলবো, এখনো যদি মনে হয় হয়তো অল্প সময় বললে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, সেই জন্য বললাম ওখানটা দেখতে হবে। এই পোর্শনটা, তারপর একটা পোর্শন পড়বো, তারপরেরটা বাকি যেটা ওখানে বলেছিলাম। এটা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো এইটা হয়ে গেল আমাদের কাছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা গল্প, ঠিক আছে? এবার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পরের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ডোপ সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এর পরের পোর্শনটা হচ্ছে ডোপ সেমিকন্ডাক্টর অথবা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ডোপ সেমিকন্ডাক্টর অর যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এবার এই ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক এই যে দুটো ভাগ, এক্সট্রিনসিক মানে হচ্ছে, বলো কার জানা আছে হোয়াট ইজ এক্সট্রিনসিক? মানে এক্সটার্নালি কোনো কিছু একটা অ্যাড করা হচ্ছে ইমপিউরিটিস, সেটাকে বলা হচ্ছে এক্সট্রিনসিক। একদম ঠিক। সিলিকনের যদি তুমি দেখো, পিরিয়ডিক টেবিল যদি তুমি দেখো, সিলিকনের ডান দিকে দেখবে আছে ফসফরাস আর আগে আছে দেখবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের বাইরের পক্ষে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3টে, আর ফসফরাসের দেখবে 5টা, এর হচ্ছে 4টে, ঠিক আছে? তাহলে যদি সিলিকনের সঙ্গে আমি ফসফরাসকে মেশাই তাহলে কি হবে? এই 4টে ইলেকট্রন এর থেকে 4টে ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে একটা বন্ড কমপ্লিট করবে। এর পরেও কি হবে? একখানা ইলেকট্রন এক্সট্রা করে থাকবে, 1 এক্সট্রা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? এই যে একখানা এক্সট্রা ইলেকট্রন করে রইলো, এর জন্য টোটাল অ্যাটমটা কিরকম হবে? ইলেকট্রিক্যালি এন টাইপ, এন টাইপ, ইলেকট্রিক্যালি নেগেটিভ, তাই তো? নেগেটিভ। তো সেইটাকেই আমরা বলছি এন টাইপ। ওভারঅল চার্জ ব্যালেন্স যদি বলো অফ দি সার্কিট, অফ দি তোমার এলিমেন্ট, সেটা হয়ে যাচ্ছে কি মেশানোর পরে নেগেটিভ, তাই তো? উল্টো দিকে তুমি যদি এই দিকটা দেখো, এই দিকটা দেখলে কি হচ্ছে? এই দিকে দেখো একটা ইলেকট্রন কম আছে, তার মানে 1 এক্সট্রা হোল ইজ ক্রিয়েটেড, হোল ইজ ক্রিয়েটেড। তাহলে হোল যদি ক্রিয়েট হয়, দি ওভারঅল সিস্টেম উইল বিকাম ইলেকট্রিক্যালি পজিটিভ চার্জ, ঠিক আছে? সেইটাকেই আমরা বলছি পি টাইপ মেটেরিয়াল, পি টাইপ। এইটা দেখবে গ্রুপ 4 মেটেরিয়াল, এটা হচ্ছে গ্রুপ 5 মেটেরিয়াল, এটা হচ্ছে গ্রুপ 3 মেটেরিয়াল, ঠিক আছে? পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে? এগুলোকে আমরা অনেক সময় বলে থাকি পেন্টাভ্যালেন্ট মেটেরিয়াল, যেহেতু বাইরের পক্ষে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট, যেহেতু বাইরের পক্ষে তোমার 5টা ইলেকট্রন রয়েছে, এটাকে ট্রাইভ্যালেন্ট এলিমেন্টও বলা হয়। এর বাইরের পক্ষে যেহেতু 3টে এলিমেন্ট আছে, ঠিক আছে? 3টে ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে কি হলো? ডোপিংটা কি জিনিস? ডোপিং এর মেন উদ্দেশ্যটা কি? ডোপিং এর মেন উদ্দেশ্যটা হচ্ছে আমি কিছু ফরেন পার্টিকেল সেমিকন্ডাক্টরের মধ্যে মেশাচ্ছি, যার জন্য ওভারঅল সিস্টেমের যে চার্জ ক্যারিয়ার্স, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স, সেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? নাম্বার অফ সিস্টেমের চার্জ ক্যারিয়ার্স বেড়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কিন্তু সিলিকনের যে প্রপার্টিটা, ঠিক আছে, সিলিকন ক্রিস্টালের যে প্রপার্টিটা, সেই প্রপার্টির কোনো চেঞ্জ হচ্ছে না। নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স আইদার ইলেকট্রন অর হোলস ইজ গেটিং ইনক্রিজড, বা চার্জ ক্যারিয়ারের পরিমাণ হয়তো বেড়ে যাচ্ছে, কিন্তু তার যে ফিজিক্যাল স্ট্রাকচার, তার যে ক্রিস্টাল প্রপার্টিজ, ক্রিস্টাল স্ট্রাকচারের যে প্রপার্টি, সিলিকন ক্রিস্টালের যে প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে কোনো পরিবর্তন আসছে না,
ঠিক আছে? তো এখান থেকে আমাদের দু ধরনের মেটেরিয়াল বেরিয়ে আসছে, একটাকে বলছি এন টাইপ মেটেরিয়াল, একটাকে বলছি পি টাইপ মেটেরিয়াল। একটা বলছি এন টাইপ মেটেরিয়াল, একটাকে বলছি পি টাইপ মেটেরিয়াল। ঠিক আছে, এবার দেখো এন টাইপ মেটেরিয়ালের মধ্যে যে অ্যাটম গুলো দেওয়া হলো, যেমন এখানে আমি ফসফরাস ইউজ করছি, ঠিক আছে, ফসফরাস ইউজ করছি। ফসফরাস অ্যাটমটাকে আমরা বলছি ডোনার অ্যাটম, ডোনার অ্যাটম। ঠিক আছে, এবার একটা ডোনার অ্যাটম কি করছে, একটা ইলেকট্রনকে ডোনেট করছে। এই যে ডোনার অ্যাটম যে ইলেকট্রনটা দিল, ইলেকট্রন যে রিলিজ করলো, ঠিক আছে, এইটাকে বলা হয় ডোনার কনসেন্ট্রেশন, এনডি, ডোনার কনসেন্ট্রেশন, ডোনার কনসেন্ট্রেশন। ঠিক আছে, এই যে ডোনার কনসেন্ট্রেশনটা, এইটা হয়ে গেল দি নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ইজ রিলিজড ডিউ টু দা ডোনার অ্যাটমস। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে, আমরা এই কিছুক্ষণ আগে দেখলাম যে থার্মাল জেনারেশনের জন্য, মানে নর্মাল টেম্পারেচারের জন্য কিছু পরিমাণ ইলেকট্রন কিন্তু রিলিজ হয়। ঠিক আছে, তো নর্মালি যে ইলেকট্রনটা রিলিজ হচ্ছে তার সংখ্যাটা খুব কম হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু দা ডোনার কনসেন্ট্রেশন। ঠিক আছে, ডোনার কনসেন্ট্রেশনের থেকে থার্মালি জেনারেটেড যে ইলেকট্রনের সংখ্যাটা সেটা অনেক কম হচ্ছে। তো সেই জন্য সেটাকে আমরা কনসিডারেশনের মধ্যে নিচ্ছি না। তো আমি একটা টার্ম ইউজ করছি এন এন। হোয়াট ইজ এন এন? এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, আর এই ছোটটা হচ্ছে টাইপ অফ মেটেরিয়াল। এটা হচ্ছে টাইপ অফ মেটেরিয়াল। আমি এখানে এন টাইপ মেটেরিয়াল নিয়েছি, আর এনটা কি বোঝাচ্ছে? এনটা বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনকে বোঝাচ্ছে। তাহলে এনএনটা কি হলো? এনএনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, ইন দি এন টাইপ মেটেরিয়াল। তাহলে এখানে দু ধরনের থাকবে, একটা হচ্ছে ডোনার অ্যাটমের জন্য থাকবে, আর একটা হচ্ছে এন এর জন্য থাকবে। এই এনটা কি? এই এনটা হচ্ছে যেটা থার্মালি জেনারেটেড। ঠিক আছে, এবার এই থার্মালি জেনারেটেড এনটাকে যদি আমি নেগলেক্ট করে দিই, তাহলে এইটা প্রায় ইকুয়াল টু হয়ে যায় এনডির সাথে। ঠিক আছে, প্রায় ইকুয়াল টু হয়ে যায় এনডির সাথে। এই ক্যাপিটাল এনটা কোনটা? থার্মাল জেনারেশনের জন্য যে ইলেকট্রনটা প্রডিউস হয়েছে সেইটা। ঠিক আছে, তাহলে এনএন বিকামস ইকুয়াল টু আমার কাছে এনডি। ঠিক আছে, তার মানে যখন আমি ইলেকট্রনের ক্যালকুলেশনের করলাম, তখন কেবলমাত্র ডোনার কনসেন্ট্রেশনটা নিলেই চললো। কিন্তু যখন আমি হোলের কথা ভাববো, এন টাইপের হোলের কথা ভাববো, এন টাইপের হোলের জন্য কিন্তু থার্মাল জেনারেশনটা কনসিডারেবল হবে। ঠিক আছে, এন টাইপের হোলের জন্য থার্মাল জেনারেশন উইল বি কনসিডারেবল। তো সেই ক্ষেত্রে আমাকে ওই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, এনএন পিএন ইজ ইকুয়াল টু এনআইএ স্কোয়ার। ঠিক আছে, তাহলে পিএনটা কি হয়ে গেল? পিএনটা হয়ে গেল এন টাইপ মেটেরিয়ালের নাম্বার অফ হোলস, দ্যাট ইজ ইকুয়াল টু এনআইএ স্কোয়ার আপন এনএন। অথবা এটাকে পিএন ইজ ইকুয়াল টু প্রায় ইকুয়াল টু এনআইএ স্কোয়ার বাই এনডি, যেখানে এনডিটা হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন। ঠিক আছে, যেখানে এনডিটা হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন। তো আমি এইভাবেও কিন্তু পিএনটাকে লিখতে পারি। এবার আমরা জানি যে এই এনএন যেটা লিখেছি, ইট ইজ দি মেজরিটি ক্যারিয়ার, তাই না? ইট ইজ দি মেজরিটি ক্যারিয়ার। এন টাইপ মেটেরিয়ালে ইলেকট্রন বেশি থাকে, মেজরিটি ক্যারিয়ার, আর এই হোলটা তোমার কম থাকে, দিস ইজ দি মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। তো সেই জন্য কি হচ্ছে, দিস নাম্বার অফ এনএন ইজ ফার 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 গ্রেটার দ্যান পিএন, হচ্ছে অনেক বেশি হচ্ছে এনএন এর নাম্বারটা। ঠিক আছে, এই ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা, ঠিক আছে, ইন্ট্রিনজিক সরি এন টাইপ মেটেরিয়ালের নাম্বার অফ ইলেকট্রন সেটা অনেক বেশি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু তোমার পিএন। ঠিক আছে, বুঝতে পারলে কি বলতে চাইছি? দেখো এইখানে যে দুটো ফর্মুলা তৈরি হচ্ছে, এই যে এনএন ইজ ইকুয়াল টু এনডি, আর এই যে পিএন ইজ ইকুয়াল টু এনআই স্কোয়ার আপন এনডি। ঠিক আছে, এইটা হচ্ছে ফর দি এন টাইপ মেটেরিয়াল। এটা হচ্ছে এন টাইপ মেটেরিয়ালের জন্য এটা আমাদের তৈরি হবে, যেটা ডোপিং কনসেন্ট্রেশন থেকে আমরা বার করলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সিমিলার গ্রাউন্ডে তুমি দেখো পি টাইপ মেটেরিয়ালের জন্য নিজে থেকে ভাবতে পারবে। দেখো পি টাইপের জন্য আমরা জেনারেলি বোরন ব্যবহার করে থাকি। বোরনটা হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাটম বলা হয়, যে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে।
এ কি করছে? হোল তৈরি করছে, হোল ক্রিয়েট করছে, তাই তো? তাহলে হোল ক্রিয়েট করলে এখানে এন এ টার্মটা অ্যাসোসিয়েট হচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন হিসাবে, অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন হিসাবে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, যেটা তোমার পিপি, ঠিক আছে, পিপিটা কি বলো? পি টাইপ মেটেরিয়ালে কতগুলো হোল আছে, দ্যাট ইজ ইকুয়াল টু Na অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন প্লাস পি। এই যে পিটা, এই পিটা হচ্ছে থার্মালি জেনারেটেড হোলস, ঠিক আছে? একটা হচ্ছে থার্মালি জেনারেটেড হোলস, রুম টেম্পারেচারে জেনারেটেড হোলস, আর এনএটা হচ্ছে কি ডোনার অ্যাকসেপ্টার অ্যাটম তুমি দিয়েছো তো, তাহলে অ্যাকসেপ্টার অ্যাটম যোগ করার জন্য সেখানে হোল তৈরি হয়েছে, সেইখান থেকে আমার হোলস আসছে। তার মানে এটাকে আমি প্রায় ইকুয়াল টু ধরে নিতে পারি এন এর সাথে, বিকজ দিস এন ইজ ফার গ্রেটার দ্যান পি, ঠিক আছে? এবার উল্টো দিকে যখন আমি এর ইলেকট্রনটা বার করতে যাব, ঠিক আছে, ইলেকট্রনটা বার করার সময় টেম্পারেচার উইল বিকাম এ ফ্যাক্টর। মানে কি হচ্ছে দেখো, এন টাইপ মেটেরিয়ালে যখন আমি মাইনরিটি ক্যারিয়ার বার করব, সেটা মেজরলি ডিপেন্ড করবে হচ্ছে টেম্পারেচারের উপর। মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন ডিপেন্ডস আপন টেম্পারেচার, ঠিক আছে? তার মানে এন টাইপ মেটেরিয়ালে যখন আমি হোল বার করলাম, কতগুলো হোল আছে সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফর্মুলা থেকে হলো, ঠিক আছে? এই যে ফর্মুলাটা, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফর্মুলা। কি করে বলছেন স্যার এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফর্মুলা? দেখো এইখানে আমি লিখেছি Ni is equal to B into T to the power 3/2। এই যে টিটা হচ্ছে কি টেম্পারেচার, তার মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফর্মুলা এইটাকেই আমরা বলে থাকি লিকেজ। আমরা কি বলি? টেম্পারেচার বাড়ার সাথে সাথে লিকেজ হচ্ছে। লিকেজ মানে কি? লিকেজ মানে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার যে কারেন্টটা ক্যারি করছে, ঠিক আছে? এটা কখন বাড়ে? টেম্পারেচার বাড়ার জন্য বাড়ে, ঠিক আছে? তো হোল এটা হয়ে গেল। তাহলে নাম্বার অফ হোলস যেটা বেরোলো, এটা হচ্ছে ডিউ টু দি অ্যাকসেপ্টার অ্যাটমস এর জন্য আমাদের কাছে বেরোলো। এবার তুমি যদি ওই ইয়েটা বার করতে চাও, নাম্বার অফ ইলেকট্রনস ইন দি পি টাইপ মেটেরিয়াল বার করতে চাও, সেক্ষেত্রে কি হবে? তাহলে এটা কত হবে বলো? এনপি ইন্টু পিপি ইজ ইকুয়াল টু এনআই স্কোয়ার। তাহলে এনপি উইল বি ইকুয়াল টু এনআই স্কোয়ার আপন পিপি, দ্যাট ইজ ইকুয়াল টু এনআই স্কোয়ার। এটাকে প্রায় ইকুয়াল টু করতে পারি এন এর সাথে, পিপিটাকে এন এর সাথে ইকুয়াল করতে পারি। তাহলে ফার্স্ট পয়েন্টটা আমি ভালো করে আবার ফোকাস করছি, যেটা যার মেজরিটি ক্যারিয়ার, সেই জিনিসটা কার জন্য হচ্ছে? সেই জিনিসটা হচ্ছে বিকজ অফ ডোনার কনসেন্ট্রেশনের জন্য। এন টাইপ মেটেরিয়ালে এনএন ইজ ইকুয়াল টু এনডি হয়ে যাচ্ছে, বিকজ ইলেকট্রনটা সেক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করছে। আমি এখানে ডোপিং করছি, ডোপিং করে ইলেকট্রন বাড়াচ্ছি। আর উল্টো দিকে পি টাইপ মেটেরিয়ালে আমি হোল বাড়াচ্ছি, ওই জন্য পিপিটা তৈরি হচ্ছে। পিপি ইজ ইকুয়াল টু এন এর সাথে সমান হচ্ছে। পিপিটা হচ্ছে দ্য নাম্বার অফ হোলস, ঠিক আছে? আর এন এটা হচ্ছে নাম্বার অফ তোমার অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন। মানে তুমি যতগুলো অ্যাকসেপ্টার ইম্পিউরিটি ডোপ করেছো, যতগুলো অ্যালুমিনিয়াম তুমি ডোপ করেছো বা বোরন তুমি ডোপ করেছো, ঠিক আছে, সেই অনুযায়ী হোল গুলো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আর যতগুলো হোল ক্রিয়েট হয়েছে সেইটার সঙ্গে থার্মালি জেনারেটেড হোলটা যদি যোগ করি, তাহলে টোটাল হোলটা পাবো। এবার এই থার্মালি জেনারেটেড হোল যেটা ক্যাপিটাল পি, সেটা ইনসিগনিফিকেন্ট, মানে এনএ ইজ ফার 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 গ্রেটার দেন পি, আর এখানে এনডি ইজ ফার 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 গ্রেটার দেন এন, ঠিক আছে? তো সেই জন্য আমি ওইটাকে টেম্পারেচারটাকে কনসিডারেশনের মধ্যেই নিচ্ছি না, ঠিক আছে, ইন ডিটারমাইনিং দি নাম্বার অফ এফেক্টিভ হোলস, ঠিক আছে? নাম্বার অফ এফেক্টিভ হোলস বার করার জন্য সেটা আমি কনসিডারেশনের মধ্যেই নিলাম, ঠিক আছে? সো দিস ইজ দি টু ডিফারেন্ট ফর্মুলাস। বুঝতে পারলে কি বললাম? দেখো, বলো ভাই সকল, কতজন টিকে আছে? কতজন বুঝতে পারলে? তোমাদের প্রবলেমটা কি বলতো? তোমার সেমিকন্ডাক্টর ফিজিক্সটা ভালো করে পড়ো না। যাদের ক্লাস 12-এ ফিজিক্স ছিল তারা
যদি এটা বুঝতে না পারো 11-12 এর বইটা একবার খুলবে, খুলে সেমিকন্ডাক্টর ফিজিক্স চ্যাপ্টারটা পড়বে, ঠিক আছে, 12 এর বাংলা বই থেকে। এটা আমি নিজে পড়েছি। আমি যখন ইলেকট্রনিক্স এখানে পড়ে বুঝতে পারছিলাম না, সবার আগে ওই ক্লাস 12 এর বইটা পড়েছি বাংলায়। ওইটা একবার বাংলায় পড়ো, তারপরে এগুলো পড়তে আসবে, ঠিক আছে। হয়েছে? কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা এখান থেকে বলো। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো, এখান থেকে আমরা একটা অঙ্ক করবো, তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। ডুপ্লিকেট ডুপ্লিকেট একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা করার চেষ্টা করো। বলছে যে ডোনার কনসেন্ট্রেশন দেওয়া আছে 10⁻17 পার ইউনিট ভলিউম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। বলেছে অ্যাট টি ইজ ইকুয়াল টু 300 কেলভিন, ঠিক আছে, এটা দেওয়া আছে। বলছে ফাইন্ড দা হোল and electron concentration. Find the hole and electron concentration বার করতে বলেছে। হোল কনসেন্ট্রেশন মানে কি বলো? ডোনার অ্যাটম মানে কি? ডোনার অ্যাটম মানে কি ধরনের সেমিকন্ডাক্টর? এন টাইপ। কারেক্ট, এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের হোল কনসেন্ট্রেশনকে কিভাবে লিখেছিলাম? NN PN ইজ ইকুয়াল টু, বলো বলো, NIA স্কয়ার, NIA স্কয়ার। তাই তো? তাহলে PN ইজ ইকুয়াল টু কত হবে? NIA স্কয়ার আপন NN, তাই তো? আবার NN ইজ ইকুয়াল টু কত ছিল? ND প্লাস N। এবার যেহেতু n টা খুব স্মল, তাহলে ওই জন্য ইকুয়াল টু ND করে দিয়েছিলাম। তাহলে এখানে NIA স্কয়ার আপন ND, এই ND টা কত আছে? 10⁻17 পার সেন্টিমিটার কিউব পার ইউনিট ভলিউম। তার মানে কি বেরোলো? ইলেকট্রন কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু এইটাই বেরোলো। এবার বার করতে হবে হোল কনসেন্ট্রেশন। হোল কনসেন্ট্রেশনে NIA স্কয়ারের ভ্যালুটা দেওয়া নেই, ঠিক আছে। হোল কনসেন্ট্রেশনে NIA স্কয়ারের ভ্যালুটা দেওয়া নেই। NIA স্কয়ারের ভ্যালুটা কত বলো? এইমাত্র বার করলাম। 1.5 into 10 to the power 10. হ্যাঁ, 1.5 into 10 to the power 10। দেখো এটা বার করলাম না নাম্বার, হ্যাঁ স্যার। দেখা গেল 1.5 into 10 to the power 10 পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি স্কোয়ার করি, ডিভাইডেড বাই যদি 10 to the power 17 করি, তাহলে পাবো হচ্ছে হোল কনসেন্ট্রেশন। এটা কত হবে বলো? 2.25 into 10 to the power 3। 2.25 into 10 to the power 3। এইবার তুমি একটু দেখো, তুমি একটু কল্পনা করো, এই যে NN টা অনেক বেশি না NI এর থেকে? কোথায় 10 to the power 17 আর কোথায় 10 to the power কিউব? এই NN টা কি ছিল? ইলেকট্রনের কনসেন্ট্রেশন, কত পরিমাণ ইলেকট্রন আছে পার ইউনিট ভলিউম। আর PN টা কি ছিল? ফিজিক্যালি রিয়েলাইজ করো, ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, PN টা কি ছিল? হোল কনসেন্ট্রেশন, তাই তো? তাহলে দেখো কোথায় 10 to the power কিউব আর কোথায় তোমার 10 to the power 17, বুঝতে পারছো?
তাহলে এখান থেকে তুমি কি দেখতে পেলে? এখান থেকে এটা দেখতে পেলে না যে NN ইজ ফার 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 গ্রেটার দ্যান PN। ওই জন্যই তো তুমি এটাকে বলছো মেজরিটি ক্যারিয়ার। কেন মেজরিটি ক্যারিয়ার বলছো? এটা 10⁻17 রেঞ্জে আছে, আর এটা মাইনরিটি কেন বলছো? 10⁻3 রেঞ্জে আছে। বুঝতে পারলে এটা কতটা বেশি বলতো? ঠিক আছে, দেখো এই অঙ্কটা লিখে রাখো। এই অঙ্কটি লিখে রাখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই কনসেপ্টটা যদি না থাকে আমরা আগে এগোতে পারবো না। ঠিক আছে? আমরা আগে এগোতে পারবো না। আসলে ইলেকট্রিক্যালের ছেলেদেরকে ইলেকট্রনিক্স ঠিক মতো পড়ানো হয় না, এই জন্যই সব থেকে বড় সমস্যাটা হয়। কিন্তু জানো ইলেকট্রনিক্স খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, হাইলি ইন্টারেস্টিং একটা পেপার ইলেকট্রনিক্স। এই যে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমি আগের দিন নিয়েছিলাম। ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু তোমরা একটুখানি দেখবে। এর মধ্যে অনেক পয়েন্ট আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, অনেক পয়েন্ট আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, আরো অনেক ওখানে আরো অনেক কিছু বক্তব্য আমি বলেছিলাম, কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ইনসুলেটর, ঠিক আছে, প্রাইমারি বন্ড, সেকেন্ডারি বন্ড, এগুলো সব বললাম। ঠিক আছে, শেয়ারিং ব্যাপার, ফ্রি ইলেকট্রন, এগুলো সব বলেছিলাম। ঠিক আছে, এখানে যে জিনিসটা বলিনি সেইটা হচ্ছে এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যান্ড ডায়াগ্রাম ড্র করি, তাই তো? ব্যান্ড ডায়াগ্রাম ড্র করার মধ্যে দিয়ে কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর আর ইনসুলেটরকে দেখি, যেখানে কি হয় জেনারেলি নিচের দিকের ব্যান্ডটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড, আর উপরের দিকের ব্যান্ডটাকে বলে হচ্ছে তোমার কি বলে বলো, উপরটাকে কন্ডাকশন ব্যান্ড। তো ইন এ কন্ডাক্টর দিস টু ব্যান্ডস আর ওভারল্যাপ। ঠিক আছে, তার মানে কি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। ঠিক আছে, এই মুভমেন্টটা পসিবল। কিন্তু দেখো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এখানটা গ্যাপ রয়েছে, এইটাকে বলা হচ্ছে তোমার ব্যান্ড এনার্জি। গ্যাপ। ঠিক আছে, বা ইচি হিসাবে জেনারেলি সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড গ্যাপটা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি থেকে থাকে। এবার ইনসুলেটরের ক্ষেত্রে সেটা 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি চলে যায়। ঠিক আছে, এবার যদি আমি একটা পিওর সেমিকন্ডাক্টর নিই, পিওর সেমিকন্ডাক্টর নিলে এই দুটো ব্যান্ডের ঠিক ইন বিটুইন মিডল বরাবর একটা লেভেল আছে, যেটাকে আমরা বলি ফার্মি লেভেল। ঠিক আছে, যেটাকে ইএফ বলা হয়েছে। এই ফার্মি লেভেলটা
বেসড অন টাইপ অফ সেমিকন্ডাক্টর। যদি আমি এন টাইপ নিই তাহলে একরকম হবে, যদি পি টাইপ নিই তাহলে একরকম হবে। দিস ফার্মি লেভেল উইল গো আপ অর গো ডাউন বেসড অন দ্য টাইপ অফ সেমিকন্ডাক্টর। যদি পি টাইপ নাও তাহলে কি হবে, আর এন টাইপ নিলে কি হবে, ঠিক আছে, সেটা আমরা পরে দেখছি। বাট দিস ইএফ লেভেল উইল গো আপ এন্ড ডাউন, ঠিক আছে, উপরে নিচে করবে, ঠিক আছে, বাড়া কমা হবে। এটা আমি পাবো কি করে, এই ফার্মি লেভেলটা কোথায় থাকবে, এই ফার্মি এনার্জি লেভেলটা কোথায় রয়েছে, এই যে 50% এটা যেটা আসছে, এই যে মিডলে আমি বললাম যে মিডলে থাকবে, সেটা একটা ফাংশন আছে যেটাকে বলে ফার্মি ডিরাক ফাংশন, ঠিক আছে। এই ফার্মি ডিরাক ফাংশন থেকে পাওয়া যায় যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অকুপেন্সি অফ এ পার্টিকুলার সাবসেল, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, ধরো একটা হোটেল আছে, সেই হোটেলে অনেকগুলো রুম আছে, সেই রুমের মধ্যে কোনো একটা পার্টিকুলার রুম ভর্তি থাকার সম্ভাবনা কি আছে, সেইটাকে বলা হচ্ছে রুমের অকুপেন্সি বার করা, ঠিক আছে। যে রুমের মধ্যে মানে রুমটা ভর্তি আছে, এটা ফাঁকা আছে, সেইটা বার করার একটা ফাংশন হচ্ছে তোমার ফার্মি ডিরাক ফাংশন ইন কেস অফ ইলেকট্রন। ইলেকট্রন গুলো জেনারেলি কি থাকে, 1s 2s 2p 3s 3p এভাবে থাকে। এই ব্লক গুলোকে যদি আমি একটা ঘর ভেবে নিই, ঠিক আছে, তাহলে কোন ঘরটা ভর্তি আছে সেটা আমাকে কে বলে দেবে, সেটা আমাকে বলে দেবে হচ্ছে ফার্মি ডিরাক ফাংশন, ঠিক আছে। এখানে একটা এনার্জি লেভেল আছে ই বলে, এই ই এনার্জি লেভেলটা যদি ফার্মি লেভেলের সাথে ইকুয়াল হয়ে যায়, ইন দ্যাট কেস ফার্মি ডিরাক ফাংশন ইজ 50%। এর মানেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অকুপেন্সি ইজ 50%। মানে এইখানে যে ইলেকট্রনটা ছিল 3p তে, একসাথে দুটো ইলেকট্রন থাকতে পারে 3px এ, সেখানে একটা ইলেকট্রন রয়েছে। 3py তে দুটো ইলেকট্রন থাকতে পারে, সেখানে একটা ইলেকট্রন আছে। তাহলে প্রবাবিলিটি অফ অকুপেন্সি ইজ 50%। সেখানে 50% চান্স আছে ইলেকট্রন থাকতেও পারে, আবার 50% চান্স আছে ইলেকট্রন নাও থাকতে পারে, ঠিক আছে। মানে একটা হোটেলের মধ্যে তুমি ধরো হোটেলের মালিক, তুমি বার করতে চাইছো যে কোন একটা রুম ফাঁকা থাকার প্রবাবিলিটি কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, অর কোন ফাংশন দিয়ে আমি বার করতে পারবো যে সেটা ফাঁকা আছে না ভর্তি আছে, ঠিক আছে। ইলেকট্রনের ক্ষেত্রে সেই জিনিসটাকে বলে ফার্মি ডিরাক ফাংশন, ঠিক আছে। ফার্মি লেভেলটা কি, ইট ইজ দ্য এনার্জি লেভেল অ্যাবভ হুইচ, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস এক্সিস্ট, ঠিক আছে। if n number of electrons exist below, there will be n number of holes, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, ফার্মি লেভেল এমন একটা এনার্জি লেভেল, তার উপরে যদি n খানা ইলেকট্রন থাকে, তার নিচেও n খানা হোল থাকে। The probability of finding an electron in the Fermi energy level is 50% at this energy level, ঠিক আছে। আর একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার পসিবিলিটি ফার্মি এনার্জি লেভেলে থাকে 50%, ঠিক আছে। সেই 50%টা এখানে ক্যালকুলেশন করে বেরিয়ে এলো, ঠিক আছে। এখানে আরো একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে, যেটাকে রো ই দিয়ে দেখা, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটাকে আমরা রো ই দিয়ে দেখিয়ে থাকি, ঠিক আছে। এইটা কি করে বার করা হয়, এইটা বেরোয় হচ্ছে একটা ক্রাইটেরিয়া দেখো। ধরো ইলেকট্রন গুলো তো বিভিন্ন এনার্জি স্তরে থাকে, সেই এনার্জি স্তরগুলো আমি এইভাবে লিখেছি E1 E2 E3 E4। তাহলে দুটো এনার্জি স্তরের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স থাকবে, সেই এনার্জি ডিফারেন্সটা নির্ভর করে কতগুলো ইলেকট্রন আছে ইউনিট ভলিউমে, তার উপর। নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য ইউনিট ভলিউম ইজ প্রপোর্শনাল টু দ্য এনার্জি লেভেল। যত এনার্জি থাকবে তার সঙ্গে প্রপোর্শনাল হবে। প্রপোর্শনালিটি সাইনটা তুললে সেটা একটা কনস্ট্যান্ট চলে আসে, যেটাকে বলে ডেনসিটি অফ ইলেকট্রন ইন দ্য এনার্জি ইন্টারভাল। দিস ডেনসিটি অফ ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু ফার্মি ডিরাক ফাংশন, যেটা ওই ফার্মি ডিরাক ফাংশনটাকে বেরোলো তার সঙ্গে এটা প্রপোর্শনাল হয়। তার মানে এই প্রপোর্শনালিটি সাইনটা আবার তুললে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসে NE বলে, ঠিক আছে। এই NEটাকে বলা হয় ডেনসিটি অফ স্টেট, ঠিক আছে। এই NEটাকে বলা হয় ডেনসিটি অফ স্টেট হিসাবে। তো এগুলো হচ্ছে ফিজিক্সের হায়ার অর্ডার পোরশন, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা তোমাদের এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে মোবিলিটি, ঠিক আছে। মোবিলিটি এন্ড ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটিকে আমরা বলে থাকি ইলেকট্রন যে ভেলোসিটিতে মুভ করছে তাকে, ঠিক আছে, তার অ্যাভারেজটাকে আমরা বলে থাকি ড্রিফট ভেলোসিটি। যে ভেলোসিটিতে ইলেকট্রন মুভ করছে তার অ্যাভারেজ ভেলোসিটিটাকে, ঠিক আছে। ইট ডিপেন্ডস আপন ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ড বেশি হয় তাহলে তার ভেলোসিটি বাড়বে, যদি কম হয় তাহলে কমে যাবে। তাহলে এখানে একটা সম্পর্ক চলে আসে VD ইকুয়াল টু মিউ ইন্টু ই, যেখানে মিউটা হচ্ছে একটা মোবিলিটি। মিউটাকে আরো ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে ইটাও বাই 2f, ঠিক আছে। এখানে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট আমাদের এই ফর্মুলাটা জানলেই হবে। প্রুফটা দেখতে গেলে ওই ভিডিওটা একবার একটু ফলো করো। তো আমি যদি এই VD ভার্সেস ইটাকে প্লট করি, তাহলে দেখা যাচ্ছে একটা সময় উইথ ইনক্রিজ ইন ইলেকট্রিক ফিল্ড ড্রিফট ভেলোসিটিটা বাড়ছে,
আর একটা পয়েন্টের পর থেকে দেখা যাচ্ছে কি সেই ড্রিফট ভেলোসিটিটা স্যাচুরেট করে যাবে, আর ইনক্রিজ করছে না। আর একটা ডেন্সিটির পর দেখা যাচ্ছে, আর একটু ইলেকট্রিক ফিল্ড বাড়ানোর পর দেখা যাচ্ছে কি যে সেটা পুরোপুরি ভাবে ড্রিফট ভেলোসিটিটা কমতে শুরু করছে, ঠিক আছে। তো এই সম্পর্কটা এইখান থেকেই তোমার মেজর কোশ্চেন্স আছে, বা এই ডায়াগ্রামটাও জিজ্ঞেস করতে পারে যে কোথায় মিউ কনস্ট্যান্ট রয়েছে, কোথাও মিউ এর সঙ্গে কি সম্পর্ক আছে, ঠিক আছে, এবং কত ভোল্টেজ রেঞ্জে, কত ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জে এই ঘটনাটা ঘটছে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, কত ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জে এই ঘটনা ঘটছে সেটা আমাকে বার করতে হয়। এবার এই যে বললাম, এটা ডিপেন্ড করে একটা ডোপিং কনসেন্ট্রেশনের উপরে। ডোপিং কনসেন্ট্রেশনের একটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে? সেটা কোথায় লিখেছে? হ্যাঁ, ডোপিং কনসেন্ট্রেশনের পার্সেন্টেজ আগে লিখেছিলাম না? মনে আছে? তিনটে ডোপিং কনসেন্ট্রেশন লিখেছিলাম, একটা হচ্ছে মডারেটলি ডোপ, আই থিঙ্ক ফার্স্ট পেজটায় রয়ে গেছে নাকি? তিনটে ডোপিং কনসেন্ট্রেশনের পার্থক্য আছে, ঠিক আছে, আমি পরে বলছি সেটাকে, তোমরা ওখানে পড়লে বুঝতে পারবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো তিন ধরনের ডোপিং কনসেন্ট্রেশন হয়, একটা হচ্ছে নর্মালি ডোপ, একটা হচ্ছে হেভিলি ডোপ, একটা হচ্ছে তোমার লাইটলি ডোপ, ঠিক আছে। তো সেটা ওই ভলিউমের উপর ডিপেন্ড করে যে কতগুলো অ্যাটমকে তুমি ডোপ করেছো তার উপর, ঠিক আছে। তো সেই ডোপিংটাই আমাকে ডিসাইড করবে কি, সেই ডোপিংটাই আমাকে ডিসাইড করবে কি পরিমাণ হবে তার ভেলোসিটি। সেই ডোপিংটাই আমাকে ডিসাইড করবে তার মধ্যে কতটা থাকবে তোমার নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। সেকেন্ড যে ফর্মুলাটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি, ঠিক আছে। এবার এই কারেন্ট ডেনসিটি দুটো কম্পোনেন্ট আছে আমাদের কাছে, দু ধরনের সেমিকন্ডাক্টর আছে, একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এই ফর্মুলাটা ইট ইজ ভ্যালিড ফর ইন্ট্রিনজিক অনলি, ঠিক আছে। এবার এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু দুটো চার্জ ক্যারিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন অ্যান্ড হোল। তো সেই জন্য দুটো কারেন্ট ডেনসিটি হচ্ছে, এবং দুটো কারেন্ট ডেনসিটির জন্য এখানে আরেকটা নতুন ফর্মুলা তৈরি হচ্ছে, ঠিক আছে। মনে রাখতে পারলে খুব ভালো, আর ভুলে গেলে আরো ভালো, ঠিক আছে। তো এখান থেকে যে ফর্মুলাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইরকম, I is equal to NeAVD আর I is equal to sigma AE। এই দুটো ফর্মুলা হচ্ছে ফর দি তোমার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, আর এক্সট্রিনজিক এর জন্য এই দুটো ফর্মুলা তৈরি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে এই দুটোকে ইকুয়েট করলে এখানে একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে সিগমা, মানে কন্ডাক্টিভিটির সঙ্গে মোবিলিটি, ঠিক আছে। এই পুরো ডিসকাশনটা আমি ওখানে ইন ডিটেলসে প্রত্যেকটা ফর্মুলা প্রুফ করে করে দেখিয়েছি, তোমরা একটু ওই ভিডিওটা দেখো বুঝতে পারবে, ঠিক আছে। এগুলো প্রুফ তোমাদের কাজে আসবে না, জাস্ট ফর্মুলাটা কাজে আসবে। তো জাস্ট ফর্মুলাটাও তোমরা যদি মনে রাখতে পারো তাহলেও হবে, ঠিক আছে। তো এখানে দেখো একটা সামারি আমি করেছি। সামারিটা কি, যদি আমি একটা কন্ডাক্টিভিটি বার করতে চাই সেমিকন্ডাক্টরের, যার জেনারেল ফর্মুলা হচ্ছে J ইকুয়াল টু সিগমা E ফর দি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এবার যখনই সেটা ইন্ট্রিনজিক হবে তখন তার সম্পর্কটা আমি এইরকম ভাবে লিখবো, ঠিক আছে, এইভাবে লিখবো, Jn প্লাস Jp এইভাবে লিখবো। কিন্তু যখনই সেটা এক্সট্রিনজিক হয়ে যাবে, সরি আমি ভুল বললাম, J ইকুয়াল টু সিগমা E এই সম্পর্কটা হচ্ছে ফর দি কন্ডাক্টর, ঠিক আছে। কন্ডাক্টর মেটেরিয়ালের তোমার কারেন্ট ডেনসিটি ফর্মুলা হচ্ছে J ইকুয়াল টু সিগমা E। যেখানে আমি যে কোনো এক রকমের চার্জ ক্যারিয়ার পাই, জেনারেলি ইলেকট্রনই চার্জ ক্যারি করে, ঠিক আছে। কন্ডাক্টরের মধ্যে there is only one type of charge carrier, that is electron। কিন্তু যখনই সেমিকন্ডাক্টর হয়ে যাচ্ছে তার মধ্যে দু রকম চার্জ ক্যারিয়ার চলে আসে, একটা ইলেকট্রন এন্ড একটা হোল। তাহলে ইলেকট্রনের জন্য খানিকটা কারেন্ট ডেনসিটি হবে, আর হোলের জন্য খানিকটা কারেন্ট ডেনসিটি হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা এই দুটোকে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা বার করি। আর এক্সট্রিনজিকটা কি করে বার করা হয়, কোনো একটা কেসে ধরো এন টাইপের ক্ষেত্রে এনটা বেশি হবে, আর পি টাইপের ক্ষেত্রে পিটা বেশি হবে। তাহলে এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসা হয়, সিগমা এন টাইপটা হয়ে যায় এরকম, আর সিগমা পি টাইপটা হয়ে যায় এরকম, ঠিক আছে। তো এইটা হলো গিয়ে তোমার কন্ডাক্টিভিটি অফ কন্ডাক্টর, এইটা কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর, এইটা কন্ডাক্টিভিটি অফ কন্ডাক্টিভিটি অফ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এইটা কন্ডাক্টিভিটি অফ পি এন টাইপ এটা আর পি টাইপ এটা, ঠিক আছে। এই ফর্মুলা দুটোতে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এইগুলো তো অলরেডি বলেছি, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে লেখা আছে যে মডারেটলি ডোপ হলে কত তোমার পার্সেন্টেজ হওয়া উচিত, 10⁻6 10⁻8 হলে মডারেটলি ডোপ বলা হয়, 10⁻11 হয়ে গেলে লাইটলি, আর 10⁻3 হতে বলা হয় হাইলি, ঠিক আছে। মানে 10 মানে 1000 খানা অ্যাটমে
যদি একখানা ডোপিং অ্যাটম থাকে তখন সেটাকে বলা ফাইলি ডোপ। 1000 খানা কি আছে? 1000 খানা সিলিকন আছে, তার জন্য একখানা কি আছে? একখানা ধরো ফসফরাস আছে বা বোরন আছে, ঠিক আছে, এই ফসফরাস আছে বা বোরন আছে। এইখানে আর একটা প্রসেস আমি তোমাদের বলেছি যে কিভাবে পি টাইপ মেটেরিয়াল তৈরি করা হয়, ঠিক আছে। তো যারা নতুন পড়ছো কারোর আইডিয়া আছে যে কিভাবে পি টাইপ মেটেরিয়াল তৈরি করা হয়? এন টাইপ পি টাইপ মেটেরিয়াল কিভাবে তৈরি করা হয় বলো? একটা পি টাইপ মেটেরিয়াল নিলাম, একটা এন টাইপ মেটেরিয়াল নিলাম, পাশাপাশি জোড়া লাগিয়ে দিলাম, তাহলে এন টাইপ মেটেরিয়াল পিএন জাংশন তৈরি হয় তো? বলো ভাই সকল, ভাই বোন সবাইরা বলো। একটা পিএন আচ্ছা। জাংশন কি করে তৈরি হয় জানা আছে? বলতে হবে তো, বলো কিছু একটা বলো। একটা পি টাইপ নিলাম, একটা এন টাইপ লাগিয়ে দিলাম, এরকমই তো হয় নাকি? ঠিক হ্যাঁ বলছি? স্যার এভাবে। হ্যাঁ, অনুভব হয় তো নাকি অঞ্জন? স্যার ওভাবেই তো হয়। অনুভব হয় তো, হ্যাঁ, এটাই আমি জানতে চাইছি। ওভাবে মোটেই হয় না, ঠিক আছে। কিভাবে হয় শোনো, তোমার সেই ছোটবেলায় ডিস্ক দেখতে মনে আছে? এই সেই তোমার ডিস্ক সিডি গুলো, সিডি ডিস্কের কথা মনে আছে? সিডির কথা হ্যাঁ স্যার মনে আছে। মনে আছে তো? এবার ধরো তুমি সিডির উপর ওই যে গুঁড়ো ধরো বালি ফেলে দিলে, কিছু বালি বা ধরো কিছু রং ফেলে দিলে, গুঁড়ো রং ইয়ে করে দিলে, যে ধরো ডিস্কটাকে ঘোরাচ্ছ, ডিস্কটা ঘুরছে, আর ওই উপরে গুঁড়ো রংটা তুমি ফেলে দিয়েছো একটা লাইন বরাবর, ঠিক আছে, মানে একটা পয়েন্ট থেকে গুঁড়ো রং করছে আর নিচে ডিস্কটা ঘুরছে, ঠিক আছে। তাহলে কি হবে? একটা রিং তৈরি হবে তো, গুঁড়ো রঙের একটা রিং তৈরি হবে ডিস্কের মধ্যে, এরকম একটা তৈরি হবে তো। ধরো এটা হচ্ছে ডিস্কটা, এবার তুমি ধরো নীল রঙের রং ফেলছো, তাহলে কি হবে? এরকম একটা ডিস্ক তৈরি হবে তো, রিং তৈরি হবে তো। হ্যাঁ স্যার হবে, যেহেতু গোলে। বুঝতে পারছো? টপ ভিউ থেকে দেখলে এই জিনিসটা হবে তো। হ্যাঁ এবার এই কন্ডিশনে তুমি জিনিসটাকে হিট করো, গরম করো। গরম করলে কি হবে? ওই যে উপরে রংটা আছে, রংটা মেল্ট হবে, গলবে, গলে ওই ডিস্কের ভেতরে ঢুকে পড়বে, ঠিক আছে। ওই রংটা গলবে, নীল রংটা গলবে, গলে ডিস্কের ভেতরে ঢুকে পড়বে। ওই যে ডিস্কটা রয়েছে, ডিস্কটাকে বলা হয় ওয়েফার, আর উপরে যে রংটা আছে ওইটা হচ্ছে তোমার যে মেটেরিয়ালটা তুমি ডোপ করছো, ঠিক আছে। একটা কমন এক্সাম্পল হচ্ছে, তুমি যদি একটা এন টাইপ সাবস্ট্রেট নাও, জার্মেনিয়ামের একটা এন টাইপ সাবস্ট্রেট নিয়েছো, তার মধ্যে মানে ডিস্কটা বানিয়েছো হচ্ছে জার্মেনিয়াম এন টাইপ, ঠিক আছে, আর এই যে রংটা মেশাচ্ছ সেটা হচ্ছে ইন্ডিয়াম। এই দুটোকে মিশিয়ে তুমি 500°C টেম্পারেচারে যদি হিট করো, তাহলে কি হবে? ইন্ডিয়ামটা গলে ওই ডিস্কের ভেতর ঢুকে যাবে, ইন্ডিয়ামটা গলে ওই এন টাইপ সাবস্ট্রেটের ভেতর ঢুকে যাবে। এই ঢুকে গিয়ে এইরকম একটা পিএন জাংশন তৈরি করবে, ঠিক আছে। একটা একটা নতুন ভেতরে একটা লেয়ার ফর্মেশন হবে। এবার এর ইন্ডিয়ামটা কি স্যার পুরোপুরি ঢুকে যাবে না উপরে কিছুটা সেগমেন্ট পড়ে থাকবে? উপরে কিছুটা সেগমেন্ট পড়ে থাকবে, সেটাকে কেটে বাদ দিতে হবে, সেটাকে চেঁচে দিলে ওই উপর থেকে কেটে বেরিয়ে যাবে। তাহলে টোটাল যে ফর্মেশনটা হলো সেটা কিরকম হয়ে গেল? তুমি যদি ক্রস সেকশনটা দেখো, ক্রস সেকশনটা কিরকম হচ্ছে? নিচে এন টাইপ রয়েছে, উপরে পি টাইপ রয়েছে। এইভাবে তোমার পিএন জাংশনটাকে ফর্ম করা হলো, ঠিক আছে। তো পিএন জাংশনকে আমরা এইভাবে ফর্ম করি, ঠিক আছে। পিএন পি আর এন মিলিয়ে দিই না, ঠিক আছে, সব ভুলভাল জিনিস, ভালো করে বুঝবে। পি আর এন মিলিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। একটা কিভাবে পিএন জাংশন তৈরি হয় সেটা বুঝতে হবে, ঠিক আছে। হাউ দ্য পিএন জাংশন ইজ মেড, ঠিক আছে। তো এই প্রসেসটা মনে থাকবে তো? দেখো, তো এইখানে সেটাই বলা হয়েছে, ঠিক আছে। এই যে যখন তুমি এই ফর্মেশন অফ পিএন জাংশন যখন হচ্ছে, তখন কি ঘটনাটা ঘটছে? যখন পি টাইপটা এই ভেতরে প্রবেশ করতে শুরু করছে, ঠিক আছে, কোনো একটা ইনস্ট্যান্টে তাদের মধ্যে তো একটা বর্ডার থাকবে, একটা বাউন্ডারি লাইন থাকবে। এবার এই বাউন্ডারি লাইন বরাবর তুমি যদি দেখো, পি টাইপ রিজিয়নে হোল বেশি আছে আর এন টাইপ রিজিয়নে ইলেকট্রন বেশি আছে, তাহলে ডিউ টু ডিফিউশন, ডিফিউশন মানে কি? ব্যাপন। যেখানে ইলেকট্রন বেশি আছে সেখান থেকে সেটা হোলের দিকে এগোতে থাকবে, আর যেখানে হোল বেশি আছে সেখান থেকে তার উল্টো দিকে যেতে থাকবে। তাহলে এই মোশনটা যখন তৈরি হবে তখন কি হবে? পি আর এন এর মাঝখানে এমন একটা রিজিয়ন চলে আসবে যেখানে হোল এবং ইলেকট্রন একে অন্যের সঙ্গে রিকম্বাইন করে যাবে এবং একটা চার্জ লেস স্টেট তৈরি করবে, তার মধ্যে কোনো চার্জ নেই, ঠিক আছে। এইটাকেই বলা হয় ডিপ্লিশন লেয়ার।
এবং এই ডিপ্লিশন লেয়ারের পি সাইডে রয়েছে একটা পজিটিভ ভোল্টেজ, পজিটিভ তোমার এন, আর এন সাইডে রয়েছে একটা নেগেটিভ ভোল্টেজ। এইটাকে বলা হয় ব্যারিয়ার পোটেনশিয়াল। এতে যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে ইন দিস তোমার এরিয়া, এটাকে বলা হয় ব্যারিয়ার পোটেনশিয়াল। সেই ব্যারিয়ার পোটেনশিয়ালের ভ্যালুটা ফর সিলিকন ইজ 0.7 ভোল্টস এন্ড ফর জার্মেনিয়াম ইজ 0.3 ভোল্টস। ঠিক আছে, তো এটা তো বলেছি। ঠিক আছে, এগুলো সব হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি লিখেছি যে এন টাইপ সেমিকন্ডাক্টরে তাহলে টোটাল কারেন্ট কত হবে, মানে কোন কোন কারণের জন্য কারেন্ট হচ্ছে। এন টাইপ সেমিকন্ডাক্টরের কারেন্ট হচ্ছে তিনটে প্যারামিটারের জন্য। ঠিক আছে, প্রথমে বলা হয়েছে ইলেকট্রন কারেন্ট ডিউ টু ইমপিউরিটি আয়নাইজেশন। ঠিক আছে, ইলেকট্রন কারেন্ট ডিউ টু ব্যান্ড টু ব্যান্ড কন্ডাকশন, আর হোল্ড কারেন্ট ডিউ টু ব্যান্ড টু ব্যান্ড কন্ডাকশন। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে, দেখো এখানে একটা ছবি লেখা আছে, এই ছবিটার সিগনিফিকেন্সটা কি? আমি তোমাদের বললাম না যে যদি এন টাইপ মেটেরিয়াল হয় তাহলে ফার্মি লেভেলটা উপরে উঠে যেতে পারে, নিচে নেমে যেতে পারে। যদি এন টাইপ মেটেরিয়াল হয় তাহলে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে যাবে, মানে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, এবার এই কন্ডিশনটাতে যখন তুমি ওই কাছাকাছি রেখে দিয়েছো, কন্ডাকশন ব্যান্ডের কাছে আছে, তখন একটা ঘটনা ঘটে যেটাকে বলে ইমপিউরিটি আয়নাইজেশন। ঠিক আছে, একটা টেম্পারেচারের জন্য, একটা স্মল টেম্পারেচারের জন্য এই ফার্মি লেভেল, এই ডোনার লেভেলে প্রেজেন্ট থাকা বেশ কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে। নর্মাল টেম্পারেচারের জন্য, নর্মাল টেম্পারেচারে ফার্মি লেভেলে প্রেজেন্ট থাকা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে। এইটাকে বলে ইমপিউরিটি আয়নাইজেশন। এটা কেন হচ্ছে? বিকজ অফ ইমপিউরিটি। ঠিক আছে, নর্মাল টেম্পারেচার তুমি কোনো হিটিং ফিটিং কিছু করোনি, সেই রকম নর্মাল ক্ষেত্রে তোমার ওই এট অ্যাবাউট 100K, ঠিক আছে, 100K তে বা 500K তে জার্মেনিয়ামের ক্ষেত্রে আর সিলিকনের ক্ষেত্রে, জাস্ট বিকজ অফ প্রেজেন্স অফ ইমপিউরিটি বেশ কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে। ঠিক আছে, এরপর তুমি ধরো তাকে হিট দিয়েছো, মানে নর্মাল টেম্পারেচারে ধরো নিয়ে এসছো, মানে হিটিং করেছো, তার মধ্যে নর্মাল টেম্পারেচার তুমি যদি দেখো, সেক্ষেত্রে কি হচ্ছে, ব্যান্ডের কিছু ইলেকট্রনও ভেঙে বেরিয়ে যাচ্ছে। তার মানে দুটো কেস। একটা কেসে তুমি যখন ডোপিং করছো, ডোপিং এর জন্য যে এক্সেস ইলেকট্রনটা এলো, সেই এক্সেস ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প খেয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তার জন্য একটা ক্যারিয়ার হলো, তার জন্য একটা ক্যারি হলো, কারেন্ট ক্যারি হলো, সেইটাকে বলা হচ্ছে ইমপিউরিটি আয়নাইজেশন, 1 নম্বর। আর 2 নম্বরটা হচ্ছে যে ওই নর্মাল টেম্পারেচার যদি থাকে, মানে যদি তুমি রুমের মধ্যে টেম্পারেচার বাড়াতে পারো, তখন ব্যান্ড টু ব্যান্ড কন্ডাকশন হচ্ছে, মানে ওই ভ্যালেন্স ব্যান্ডের যে বন্ডে, মানে সিলিকন স্ট্রাকচারের মধ্যে যে সিলিকন টু সিলিকন যে বন্ড গুলো ছিল, সেই বন্ড গুলো ভেঙে গিয়ে ইলেকট্রন গুলো এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে ব্যান্ড টু ব্যান্ড কন্ডাকশন। ঠিক আছে, তাহলে এই দুটোই হচ্ছে কিসের জন্য? ইলেকট্রনের জন্য। এই দুটোই হচ্ছে কিসের জন্য? মেজরিটি ক্যারিয়ারের জন্য। তাহলে এইটা হয়ে গেল মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন। একটা হচ্ছে ইমপিউরিটি আয়নাইজেশন, আর হচ্ছে ব্যান্ড টু ব্যান্ড কন্ডাকশন। আর একটাকে বলে হচ্ছে হোল, মানে ডিউ টু ব্যান্ড আয়নাইজেশন, হোলের জন্য, হোল কারেন্ট। হোল কারেন্ট তো তোমার থাকবেই, কিছু পরিমাণ হোল তো থাকবেই। যদি শুধুমাত্র এন টাইপ মেটেরিয়াল তো শুধুমাত্র ইলেকট্রন থাকবে না, কিছু পরিমাণ হোলও থাকবে, তাহলে হোলের জন্য কিছুটা কন্ডাকশন হবে। তো ওই জন্য এই তিনটে এলিমেন্ট এর মধ্যে যুক্ত হয়ে আছে। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের কারেন্ট ফ্লো তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যখন তুমি সেমিকন্ডাক্টরের মধ্যে ডোপিং করছো, তার জন্য কিছুটা ইলেকট্রন অলরেডি ফার্মি লেভেলে থাকছে, ওই ডোনার লেভেলে থাকছে, এবং সেটা ওখান থেকে জাম্প করে কন্ডাকশন লেভেলে চলে যেতে পারছে। সেকেন্ড কেসটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইমপিউরিটি আয়নাইজেশন। সেকেন্ড কেসটা হচ্ছে রুম টেম্পারেচারে, ঠিক আছে, বা টেম্পারেচার তুমি যদি বাড়াও, তাহলে কি হবে, ব্যান্ড গুলো ভেঙে যাবে, বন্ড গুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে জাম্প করছে, এটাকে বলে ব্যান্ড টু ব্যান্ড কন্ডাকশন। ঠিক আছে, আর এই যে আইপিবিবি যেটা দেখিয়েছি, দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার হোল কারেন্ট ডিউ টু ব্যান্ড আয়নাইজেশন। মানে যখন টেম্পারেচার বাড়ছে তখন যে শুধুমাত্র ইলেকট্রন যাবে তা তো নয়, হোলও যাবে। তাহলে ব্যান্ড থেকে যখন হোলগুলো ট্রাভেল করছে, তখন তাকে বলা হচ্ছে ব্যান্ড আয়নাইজেশন। ঠিক আছে, সেটা এখানে দেখানো হয়েছে। এবার পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, তার ঠিক উল্টোটা। এন টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলটা চলে যায় কন্ডাকশন ব্যান্ডের কাছে, আর পি টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলটা নেমে আসে অ্যাকসেপ্টার লেভেলে, ভ্যালেন্স ব্যান্ডের কাছে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে দেখো, প্রথম কথা হচ্ছে নর্মাল কন্ডিশনে ভ্যালেন্স ব্যান্ডের বেশ কিছু ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডের বেশ কিছু হোল, ডিউ টু দিস ইমপিউরিটি আয়নাইজেশন, কিছু পরিমাণ হোল ভ্যালেন্স ব্যান্ড থেকে চলে যায় হচ্ছে অ্যাকসেপ্টার লেভেলে। ঠিক আছে,
তারপর তখন যদি ফার্দার হিটিং করা হয়, তখন রুম টেম্পারেচারে নিয়ে আসা হয়, তখন কি হয়, একসাথে দুটো ঘটনা ঘটে। মানে ব্যান্ডের পার্টিসিপেট করা হোলগুলো শুধুমাত্র যে অ্যাকসেপ্টার লেভেলে জাম্প করে তা নয়, সেটা ডাইরেক্টলি কন্ডাকশন লেভেলেও জাম্প করে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে গিয়ে তোমার হোলের ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড জাম্প একটা, আর হচ্ছে ব্যান্ড টু অ্যাকসেপ্টার ব্যান্ড জাম্প। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে। সেই পয়েন্টটা কি? পয়েন্টটা বলছে যদি আমি টেম্পারেচারটাকে খুব বেশি হাই করে দিই কোন একটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে খুব বেশি হাই হয়ে গেলে কি হবে, ব্যান্ড টু ব্যান্ড কন্ডাকশনটা এত বেশি হবে যে ইম্পিউরিটি আয়নাইজেশন উইল বিকাম নেগলিজিবল। তার মানে আলটিমেটলি at high temperature an extrinsic semiconductor will become an intrinsic semiconductor. ঠিক আছে, at high temperature the extrinsic semiconductor becomes a intrinsic semiconductor. বুঝতে পারলে? কারণ এই যে বন্ডগুলো ভেঙে যাওয়ার যে ঘটনাটা, টেম্পারেচার হাই হওয়ার জন্য এটা এত বেশি হচ্ছে যে ইম্পিউরিটি আয়নাইজেশনটা খুব কমে যাচ্ছে, তার লেভেলটা খুব কম হচ্ছে। তো ওই জন্য আমি এই গল্পটা বলতে পারি যে at high temperature the extrinsic semiconductor behaves as an intrinsic semiconductor. ঠিক আছে, the band to band conduction dominates the intrinsic ionization. ঠিক আছে, impurity ionization at this temperature. ঠিক আছে, and the device becomes useless. ঠিক আছে, usefulness of the electronic device vanishes. তার মানে কি, আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সবসময় কি চেক করি বলতো? তুমি মোবাইল কিনলে মোবাইলে কি চেক করো? বলো। সন্দীপ, নিত্যেন্দু, অঞ্জন, রিয়া, তারপর আর কে আছে? কনফিগারেশন চেক করি। সুদর্শন, মুকেশ। মোবাইল কিনলে তুমি কি চেক করো? মোবাইলে কনফিগারেশন চেক করি। এই কনফিগারেশন না, প্রসেসরটা কিরকম সেটা। তুমি কনফিগারেশন থেকে তো মোবাইলটা কিনে ফেলেছো, কিন্তু মোবাইলটা কেনার পর কি চেক করো? চার্জে বুঝলে মোবাইলটা হিট হচ্ছে কিনা চেক করো না? হ্যাঁ স্যার করি। তাহলে এই যে হিট হচ্ছে কিনা চেক করার মোবাইলটা হিট হচ্ছে কিনা চেক করার কারণটা কি, ফান্ডামেন্টাল কারণটা কি? মোবাইলটা যদি খুব বেশি হিট হয় তাহলে কি ঘটনা ঘটবে? বলো। ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে। The extrinsic semiconductors will become intrinsic. পুরো মোবাইলটা তৈরি হয়েছে কি দিয়ে? এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর দিয়ে, তাই না? চিপ দিয়ে তৈরি হয়েছে, তাই না? ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়েছে, তাই না? পুরোটাই তো এনপিএন ট্রানজিস্টর বা চিপ এইগুলো দিয়ে তো তৈরি হয়েছে, সবগুলো তো পিএন জাংশন, প্রত্যেক কটাই তো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। যদি প্রত্যেক কটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হয়ে যায় তাহলে কি হবে? It will ultimately become a conductor. মানে যত টেম্পারেচার বাড়াবে, বলছিলাম না সেমিকন্ডাক্টরকে টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টর হয়ে যায়, তাহলে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে টেম্পারেচার বাড়ালে ইন্ট্রিনজিক হবে, আর ইন্ট্রিনজিককে টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টর হয়ে যাবে। কন্ডাক্টর হয়ে যাওয়া মানে কি? প্রচুর পরিমাণে ফ্লো হবে, চলে যাবে। যদি তোমার ব্যাটারিটাকে তুমি চার্জে দিয়েছো, ধরো মোবাইলটাকে তুমি চার্জে দিয়েছো, ঠিক আছে, এইটা যদি সেমিকন্ডাক্টর না থাকে, এটা যদি কন্ডাক্টর হয়ে যায় তাহলে কি হলো? শর্ট সার্কিট। তাহলে এটা সেটাকে ব্রেকডাউন বলে নাকি? সেটাকে ব্রেকডাউন বলে? হ্যাঁ, সেটাকে ব্রেকডাউন বলতে পারো, ব্রেকডাউন বলে বার্ন আউট বলতে পারো, ব্রেকডাউন বলতে পারো, বার্ন আউট বলতে পারো। কিন্তু হয় না কেন? তার কারণ হচ্ছে অনেক প্রোটেকশন ডিভাইসেস থাকে চার্জিং এর জন্য। চার্জিং এর জায়গায় অনেক প্রোটেক্টিভ ডিভাইসেস থাকে যেগুলো এই স্টেটটাকে অ্যালাউ করতে দেয় না। একটা সার্টেন টেম্পারেচারে যাওয়ার পর ওটা কাট আউট হয়ে যায়। যেমন আমার মোবাইলটা ফুল চার্জ হয়ে গেছে, চার্জ দেওয়াটা ঠিক নয়, জ্ঞান দিচ্ছি যে ফোনটাই চার্জ হয়ে গেছে অনেক বেশি। নাও, বুঝতে পারলে এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা? বুঝতে পারলে কি ঘটনাটা ঘটছে? দেখো, পেরেছি। হ্যাঁ দেখো, তো
এই যে থার্মাল চেকটা, এই যে তুমি টেম্পারেচার রাইজটা চেক করছো, এটা কেন চেক করছো? চেক whether the system is stable or not, ঠিক আছে? সিস্টেম স্টেবিলিটিটা ডিপেন্ড করবে কার উপর? এই টেম্পারেচার রাইজের উপর, ঠিক আছে? এইটাকেই আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, এটাকে বলে মাস অ্যাকশন ল, ঠিক আছে? আর এই যে সম্পর্কটা আমরা অলরেডি ডিফাইন করে ফেলেছি, ঠিক আছে? এইটা আর এইটা, ঠিক আছে? এখান থেকে লাস্ট যে ফর্মুলাটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আইনস্টাইনস রিলেশনশিপ, এটা আমরা পরের দিন আবার পড়বো। dn by mu n is equal to de by mu e is equal to vt, ঠিক আছে? এটা পরের দিন আবার পড়বো, ঠিক আছে? এখান থেকে শুরু হবে পরে। তো এই পর্যন্ত তোমাদের আজকে হয়ে রইল, ঠিক আছে? তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখলে কেমন লাগলো বলবে, ঠিক আছে? আর তোমরা যদি আমাদের এই ডিসিএল এর ব্যাচে জয়েন করতে চাও, তাহলে এই একটাই নাম্বার আছে, ঠিক আছে? এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তোমরা ডিসিএল ব্যাচের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমাদের ব্যাচটা সবে আমরা শুরু করেছি ফ্রম 15th of May onwards, ঠিক আছে? দিস ইজ দি ফার্স্ট ক্লাস। আমরা ইলেকট্রনিক্স এর ফার্স্ট ক্লাস দিয়ে শুরু করলাম, ঠিক আছে? কারণ ইলেকট্রনিক্স ম্যাক্সিমাম ছেলেগুলোদের কম পড়া থাকে, ঠিক আছে? তো সেই জন্য আমরা ইলেকট্রনিক্স দিয়ে শুরু করলাম। তো কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞেস করতে পারো। আশা করি আর কোনো জিজ্ঞাসা থাকার জায়গা নেই এখানে, যা বলে দিয়েছি এরপর আর কিছু জায়গা থাকবে না। আজকে ঠিক কি আছে। ক্লাস হবে আর? হ্যাঁ, না আর হবে না, যা নেওয়ার একবারে শেষ করে দিয়েছি, 1টা বাজে দিয়েছি, ঠিক আছে? পুরো একবারে টেনে দিয়েছি, বললাম না? তো স্যার এত ডিটেলস সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়িনি স্যার। হ্যাঁ বলো। স্যার এত ডিটেলস সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়ায়নি তখন স্যারেরা, বা আমরাও পড়িনি। দেখো তোমাদের এটা পড়তে হ্যাঁ হবে। সত্যি। বেসিক্যালি সেমিকন্ডাক্টর ফিজিক্স বলতে ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, পি টাইপ, এন টাইপ, এই কয়েকটা জিনিস দিয়ে শেষ হয়ে গেছে। তার বাইরেও যে এত কিছু আছে, এখানে ব্যাপারটা কি বলো তো? মাস অ্যাকশন ল, এগুলো তো জানতামই না। এইগুলো তোমাদের দেখো, এইটা হচ্ছে তুমি ল গুলো বুঝলে কি বুঝলে না সেটা পরের কথা, ছেড়ে দাও, ঠিক আছে? কিন্তু টেম্পারেচারের সঙ্গে যে রিলেশনশিপটা বুঝতে পারলে তো আজকে? স্যার ওইটা তো শুধু মুখস্থ করেই মনে রাখতাম, প্র্যাকটিক্যালি জিনিসটা কি টেম্পারেচারের সঙ্গে কানেকশনটা কি আছে, যে কেন টেম্পারেচারটা আমার 12টা বাজাচ্ছে মোবাইলটাকে, হ্যাঁ স্যার। এই জিনিসগুলো কিন্তু তোমাকে ধরতে হবে, আর এইগুলো একটু ভালোবেসে পড়বে। আমি যে বইটা এই 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 নোটটা বানানোর জন্য যে বইটা ইউজ করেছি, সেটা তোমরা যদি পড়তে চাও পড়তে পারবে, আমি রেকমেন্ড করবো না। এটা হচ্ছে সেডরা স্মিথ, ঠিক আছে? এই বইটা তোমরা যদি পড়তে ইচ্ছা থাকে, সেডরা স্মিথের এই বইটা পড়তে পারো, বাট তোমাদের এর জন্য দরকার নেই। আমি যেটা যা বলেছি সেটা মুখস্থ রাখলেই হবে, যার নোটে লেখা থাকবে সেখান থেকে লিখলেই হবে। তোমরা ভিকে মেহতা স্যারের বইটা পড়বে, ঠিক আছে? এত ডিটেলসে হয়তো সেখানে নেই, বাট ভিকে মেহতা স্যারের বইটা তোমরা পড়বে, আর আমার নোটটা যেটা পড়বে সেটা পড়লেই হবে। ভিকে মেহতা স্যারের এই বইটা প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স, এই বইটা পড়বে, ঠিক আছে? এই বইটার মধ্যে কিন্তু এই সেমিকন্ডাক্টর ফিজিক্স পোর্শনটা এইভাবে নেই, ঠিক আছে? কোনো বইতেই হয়তো নেই, একমাত্র এই সেডরা স্মিথের বইটাতে আছে, ঠিক আছে? জেবি গুপ্তার বইতেও রয়েছে, কিন্তু অসংলগ্ন ভাবে আছে। অসংলগ্ন মানে হচ্ছে কি, ঢুকেছে তো বুঝে টোকেনি, ঠিক আছে? ঢুকেছে বুঝে টোকেনি, সিকোয়েন্সটা ঘেটে ফেলেছে। তোমরা যদি সিকোয়েন্সিয়ালি, আমি যেভাবে কনসেপ্টটা তোমাদেরকে ডিসকাস করলাম, এইটা যদি তোমরা, আমি একটা নোট তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এখানে একটা নোট আছে, আমি একটা হ্যান্ড রিটেন নোট করেছি এখানে, এই নোটটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এই নোটটা পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর যদি তোমরা আরো ফার্দার স্টাডি করতে চাও, যদি ইন্টারেস্ট থাকে, তাহলে ওই সেডরা স্মিথের বইটা পড়তে পারো। নট রেকমেন্ডেড, তোমাদের দরকার নেই, এটা টিচারদের পড়ার জন্য জিনিস, ঠিক আছে? যেটা টিচারদের সেটা টিচারদের দেখা। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এগুলো একটুখানি আইডিয়া গুলো ডেভেলপ করবে, ঠিক আছে? যে কেন আমরা এইগুলো পড়ছি এবং সেমিকন্ডাক্টর ফিজিক্সের দরকারটা কোথায় আছে। এর পরের দিন শুরু করবো হচ্ছে ডায়োড, ঠিক আছে? এবার আমি যখন ডায়োড পড়াবো তখন কিন্তু সবকিছু নতুন মনে হবে, ঠিক আছে? তো যদি সবকিছু নতুন মনে হয়, তার কারণটা হচ্ছে একটাই, তোমাদের স্কুলে বা কলেজে এগুলো হয়নি, ঠিক আছে? সেটা আমার দোষ নয়, বাট তোমাদের সেটা পড়তে হবে, ঠিক আছে? আমি যে এই ক্লাসটা নিয়েছিলাম, এই ক্লাসের একটা করসপন্ডিং কোশ্চেন অ্যান্সার সেশন আছে, যেটা আমি ওদের নিয়েছিলাম পরের দিন। আমি কোশ্চেন অ্যান্সার সেশন আজকে নিতে পারছি না, ঠিক আছে? অনেক কেটেছে, আর পাচ্ছি না।
তো ওই ক্লাসটা তোমরা একটুখানি অ্যাপ থেকে দেখবে, DCL SAE 23 ব্যাচের মধ্যে আছে, ঠিক আছে, লোড করা আছে। তো ওই কোশ্চেন অ্যান্সার সেশনটা দেখবে, ওগুলো PYQ থেকে দিয়েছে, ঠিক আছে। ওই PYQ গুলো হচ্ছে YCT পাবলিকেশনের বইতে রয়েছে, ঠিক আছে। তো ওই PYQ কোশ্চেন গুলো দেখবে, প্রত্যেকটা PYQ কোশ্চেন এই টপিক গুলো থেকে এসছে। টেম্পারেচারের সঙ্গে রিলেশন, NI কি, ND কি, NA কি, PN কি, ঠিক আছে, মাস অ্যাকশন ল কি, আইনস্টাইনস রিলেশনশিপ কি, এগুলো সব ওখান থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। তো ইট ইজ রেকমেন্ডেড কি তোমরা ওই কোশ্চেন অ্যান্সারটা করবে। আর যখনই কোশ্চেন অ্যান্সারটা করবে তখন দেখবে এই টপিক গুলো সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে প্রচুর তোমরা কোশ্চেন পাবে। বর্তমান পরীক্ষাগুলোতে তোমাদের যে টপিকে আটকাবে সেটা হচ্ছে এইটাই, ঠিক আছে। ওখানে আমি কোশ্চেন অ্যান্সার Sir. করি। হ্যাঁ বলো। The প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স যে ভিকে মেটা বা ভিকে মেটা এন্ড রোহিত মেটা আছে না, আমার কাছে পিডিএফ আছে, এটা কি গ্রুপে পাঠিয়ে দিব? একটু দেখে দেন না। এই বইয়ের পিডিএফ আমি জানি না কোথায় আছে ভাই, ঠিক আছে। না স্যার, আমার কাছে আছে, একটু দেখে দেন না, এটাই নাকি? পিডিএফ দিস না, এসব পাঠিয়েছি আমাকে। না, আপনাকে পাঠাচ্ছি স্যার। দেখো, বই কখনো না পিডিএফ হিসেবে রাখবে না, আমার এটা খুব মানে আমার খুব ডিস্টার্বিং লাগে। তুমি যে কোনো একটা বই কিনে নাও, বই কেনো, পয়সা খরচা করো, তুমি এই একদিন তোমার মটন না খেলেও চলবে, চিকেন মটন না খেয়ে না একদিন তুমি একটা বই কেনো, ঠিক আছে? বইয়ের মতো বেস্ট ফ্রেন্ড আর কেউ তোমার নেই, এটা আমি তোমাকে বলছি, ঠিক আছে। এই ইলেকট্রনিক সাবজেক্টটার আমার কাছে খুব কম করে হলেও 5খানা বই আছে। তুমি যখন বইকে ভালোবাসতে শুরু করবে না, তখন দেখবে তুমি ইন্টারেস্ট পাবে। তোমরা তো এর আগেও হয়তো অনেকের কাছে ইলেকট্রনিক্স পড়েছো, আমার কাছেও ইলেকট্রনিক্স পড়লে, আজকে ভালো লাগলো তো, বুঝতে পারলে তো জিনিসগুলো। দেখো, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো তো? একটু ভালোবেসে এই জিনিসগুলো করলে কি হয়, বুঝতে পারা যায় আর কি, ঠিক আছে। চলো তাহলে, তো এই চেষ্টা করবে বই কিনে নেওয়া, ঠিক আছে। বই কেনো ভাই, যারা যারা পড়ছো বই কেনো, ঠিক আছে। তো পিডিএফ এর চক্করে পুরো না, পিডিএফ এ ওই সেই সারাক্ষণ ধরে ওইখানে মানে স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকবে, একটা নোটিফিকেশন আসলো সেখান থেকে পালিয়ে চলে গেলে কোথায়, ওই কাণ্ড করো না, ঠিক আছে। তো এই পর্যন্ত রাখলাম, থ্যাংক ইউ সকলকে, রেকর্ডিংটা শেষ করছি এখানে। থ্যাংক ইউ স্যার।